রাজপ্রাসাদের ভেতরে রাজকন্যার কক্ষে আজও সাজসজ্জার ধুম পড়েছে। বিশাল আয়নার সামনে বসে আছে রাজকন্যা চন্দ্রমুখী। প্রতিদিন সকালে দাসীরা তাকে সাজাতে থাকে। কাপড় থেকে অলংকার সবকিছুতেই তার চাই নিখুঁত যত্ন। চন্দননগর রাজ্য ছাড়িয়ে রাজ্যের বাইরের সবার মুখে মুখেও রাজকুমারী চন্দ্রমুখীর সৌন্দর্যের গল্প। আর তার সেই রূপ নিয়েই তার যত অহংকার। আমার এক পাশের কানের ঝুমকোটা এভাবে ঝুলে আছে, আর এক পাশের ঝুমকোটা এভাবে খাটো হয়ে আছে কেন? বাম পাশের ঝুমকোটা এইটার মতো এভাবে ঝুলছে না কেন দাসী? এটা কিভাবে পরিয়েছো তুমি আমাকে? কোথায় রাজকন্যা? কোনটার কথা বলছেন আপনি? কোথায় মানে? আমি কি তোমায় মিথ্যে বলছি? ওই দেখো, আয়না থেকে দেখতে পাচ্ছ না? দাঁড়াও, আমি উঠে এসে তোমায় দেখাচ্ছি। এ কথা বলে রাজকুমারী চন্দ্রমুখী উঠে এসে দাসীর সামনে দাঁড়ায়। তারপর সে রেগে গিয়ে তার হাতে থাকা রূপোর ছাঁচের আয়নাটি ছুঁড়ে দেয় দাসীর দিকে। আয়নাটি দাসীর কপালে গিয়ে পড়ে। অমনি দাসীর কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ে। এই যে, এখন দেখতে পাচ্ছ? দেখো দেখো, আমার বাম পাশের কানের দুলটা কেমন উল্টে আছে। এটা যে এমন হয়েছে আমি বুঝতে পারিনি রাজকন্যা। আপনি বসুন বসুন, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। একবারও কি ভেবে দেখেছো, আমার চোখে যদি খুঁতটুকু না পড়তো তাহলে কি সর্বনাশটাই হয়ে যেত? তোমরা কি জানো না, আমি আমার সৌন্দর্যে বিন্দুমাত্র খুঁত দেখলেও সহ্য করতে পারি না। ওই দূর আকাশের চাঁদের গায়ে খুঁত থাকতে পারে, কিন্তু চন্দ্রমুখীর গায়ে খুঁত থাকা একেবারেই বেমানান। এই চন্দননগর রাজ্যের আশেপাশে তো আমার মতো রূপ আর কারণ নেই, আর আমার মতো সাজসজ্জার বহরও কারো কাছে নেই। তাই আমার সাজসজ্জায় যদি একটু খুঁত থাকে তাহলে তো পুরো রাজ্যের সবাই হাসাহাসি করবে। তাই আমি সাফসাফ বলে দিচ্ছি, আমার সাজাতে এসে দ্বিতীয়বার এরকম ভুল করো না, তাহলে কিন্তু তোমার ওই হাত আমি আগুনে পুড়িয়ে ঝলসে দেবো। না না রাজকুমারী, এরকম ভুল আর দ্বিতীয়বার কখনোই হবে না। আমরা এরপর থেকে আপনাকে খুব সাবধানে যত্ন সহকারে সাজাবো কন। এমন ভুল আর না হলেই তোমাদের জন্য ভালো। নাও, এবার সবটা ঠিক করে দাও। এ কথা বলে রাজকুমারী চন্দ্রমুখী আয়নার সামনে গিয়ে বসে পড়ে। দাসীরা আবার তাকে নিখুঁত হাতে সাজাতে ব্যস্ত হয়ে যায়। ওদিকে রাজপ্রাসাদের সীমানা পেরিয়ে গ্রামের দৃশ্যগুলো ভিন্ন। ফসলি মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে চন্দন, তার কাঁধে দুধ ভর্তি দুটো কলসি। আরে আরে চন্দন বাবা যে, তাই সকাল সকাল কোথায় ছোটা হচ্ছে জুনি? এই তো কাকা, দুধ নিয়ে বাজারে যাচ্ছি বিক্রি করতে। ওই দেখেছ তো, তোমার কাঁধে দুধ ভর্তি কলসি ঝুলছে দেখেও আবার জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছ। যাকে, তুমি অনেক কর্মঠ ছেলে, সেই ছোট থেকেই দেখছি তোমায়। তোমার বয়সী ছেলে পেলেরা অন্য কত কিছুতে ব্যস্ত থাকে, আর তুমি এখন নিষ্ঠায় কাজ করে গেছো গায়ে খেতে। তোমার অনেক ভালো হবে বাবা, বিধাতা তোমার জীবনের অনেক সুখ লিখে রেখেছেন। হয়তো ভবিষ্যতে তুমি অনেক সুখী হবে বাবা। আশীর্বাদ করবেন কাকা, আমি যেন আমার মৃত বাবার মুখ উজ্জ্বল করতে পারি। তা তো করবেই, তোমার মতো ভালো ছেলের জন্য আশীর্বাদ করবো না তো কার জন্য করব বলো? যাও বাবা, এইবার তুমি যে কাজে যাচ্ছিলে সেখানেই যাও। আমি আর তোমার সময় নষ্ট করব না। সাবধানে যেও কেমন? আবার দেখো যেন কলসি ঢলতে ঢলতে দুধ রাস্তায় পড়ে না যায়। না না কাকা, তা পড়বে না, এত বছরের অভ্যেস আছে আমার। আসি কাকা, ওদিকে হয়তো এতক্ষণে বাজারে ভিড় জমে গেছে আমার খদ্দেরদের। ও মামা, কোথায় গেলে বলো তো? আমার ঝালমুড়ি খাওয়ার টাকাটা দেবে না নাকি? কতক্ষণ আর অপেক্ষা করতে হবে বলো দেখিনি? ওদিকে পাঠশালার গুরু মশাই এতক্ষণে নিশ্চয়ই চলে এসেছে।
আরে আরে আসছি। এই নে, ধর তোর পয়সা। এ মা, তুমি আমায় ক টাকা দিলে? এই 2 টাকা আজকাল কি পাওয়া যায় বলো তো? কম করে হলেও আমাকে 10টা টাকা তো দিতে হতো। কি, 10 টাকা? না না না, রোজ তোকে আমি আমার গাড়ি থেকে 10 টাকা করে দিতে পারবো না। তোর বাবা আমাকে মাত্র 2 টাকা করে দিতে বলেছে রোজ। কি, মাত্র 2 টাকা করে দিতে বলেছে? না, তাহলে আমি পাঠশালা যাওয়া বন্ধ করে দেব। এ কথা বলে চুমকি তার হাতে থাকা বইপত্রগুলো বারান্দার একপাশে রেখে দিয়ে নিজেও বারান্দাতে বসে পড়ে। আরে আরে, এ কি জ্বালায় পড়লাম আমি। একি সকাল সকাল মা মেয়ে মিলে এত চেঁচামেচি শুরু করলে কেন মাধুরী? মেয়েটার তো পাঠশালায় যাওয়ার সময় হয়ে গেছে, তার সাথে কি নিয়ে বাদালে বলো তো? এ চুমকি, কি হয়েছে বল তো? তুমি দেখোই না কাকিমা, মা আমায় আচার আর ঝালমুড়ি খাওয়ার টাকাটা মেরে দিতে চাইছে, কিছুতেই দিচ্ছে না। কি, আমি তোর খাওয়ার টাকা বেড়ে দিচ্ছি? শোনো মেয়ের কথা বৌদি, এই মেয়ের বাবা আমাকে পই পই করে বলে দিয়েছে মেয়েকে যেন রোজ 2 টাকার বেশি না দেয়। আর মেয়েকে দেখো আমার কাছ থেকে 10 টাকা বের করেই ছাড়বে। ও, এই ব্যাপার। দাঁড়াও দাঁড়াও, আমি চুমকির সাথে কথা বলছি। ছেলে মেয়ের সাথে এভাবে চেঁচামেচি রাগারাগি করলে চলে না মাধুরী, চলে না। ওদেরকে বুঝিয়ে শুনিয়ে মানাতে হয়। আরে আরে রাজকুমারী, আপনি এখানে? আপনি এই গরমে রাত শেষে কেন এসেছেন? আপনার কিছু প্রয়োজন হলে কোনো দাসীকে দিয়ে খবর পাঠাতেন, আমরা নিজে গিয়ে আপনার সামনে সেই জিনিস হাজির করতাম। আপনি কষ্ট করে নিজে কেন এখানে আসতে গেলেন? উফ, তোদের কি প্রত্যেক বছর এই কথা বলতে বলতে আমার মুখ চাপাটি ব্যথা হয়ে গেল? তবুও তোদের কিচ্ছু মনে থাকে না। বছর কখন শুরু হয় আর কখন শেষ হয় সে খবর কি তোরা রাখিস? আজ বৈশাখ মাসের প্রথম দিন, মানে আমার পিতামশাই, মানে এই চন্দননগরের রাজামশাইয়ের জন্মদিন আজ। আর প্রত্যেক বছর পিতামশাইয়ের জন্মদিনে আমি নিজে হাতে খাঁটি দুধ দিয়ে তার জন্য পায়েস রান্না করি। সে কথা ভুলে যাস কেন তোরা? ক্ষমা করবেন রাজকুমারী, আমরা রাজামশাইয়ের জন্মদিনের কথা ভুলে যাইনি, তবে আপনার নিজের হাতের পায়েস রান্নাটির কথা ভুলে গিয়েছিলাম আমরা। আমাদেরকে ক্ষমা করবেন। যেখানে আমি তোদেরকে কখনো তোদের ভুলের ক্ষমা করি না, তারপরও তোরা বারবার কি করে ভুল করিস? ঠিক আছে, এবারের মতো আমি তোদের ক্ষমা করে দিলাম। আসলে পিতামশাইয়ের জন্মদিন তো, তাই আমি শুধু শুধু তোদের উপর রাগারাগি করে আমার মেজাজটা নষ্ট করতে চাই না। এবার পায়েস রান্না করার জন্য দুধ, চিনি আর সুগন্ধি চালের জোগাড় কর, আমি এক্ষুনি রান্না শুরু করব। রাজকুমারী চন্দ্রমুখী এ কথা বলার সাথে সাথে কালো মেঘে ছেয়ে যায় হেসেল ঘরে থাকা সকল দাস দাসীদের চোখ মুখ। ইয়ে মানে, না মানে রাজকুমারী, কি হয়েছে? কি কি ইয়ে মানে মানে করছিস তোরা? আসলে রাজকুমারী, আজকে রাজামশাইয়ের জন্মদিন উপলক্ষে রাজামশাই বেশ কিছু রাজ্যের গুণীমানী লোকদেরকে নেমন্তন্ন করেছেন, আর রাজ্যের বেশ কিছু প্রজাদেরও নেমন্তন্ন রয়েছে। তাই তাদের জন্য আমাদের রাজবাড়িতে পালিত গরুর দুধ দিয়ে আজ পায়েস রান্না হয়ে গেছে। আর 1 মোটা দুধও যে অবশিষ্ট নেই রাজকুমারী। তাহলে আপনাকে এবার পায়েস রান্না করার জন্য দুধ কোথা থেকে জোগাড় করে আর দেবো বলুন তো? কি, 1 ফোঁটা দুধও অবশিষ্ট নেই? মানে পিতামশাই আমার হাতের পায়েস খেয়ে আজ ভোজন শুরু করবেন, আর এটাই আমার শেষ কথা? এখন আমায় দুধ জোগাড় করে আনবি সেটা আমি জানি না। আমি তোদেরকে কিছুক্ষণ সময় দিলাম, এই সময়ের মধ্যেই তোদেরকে সব কিছু জোগাড় করতে হবে, নইলে আমি এক একজনের গর্দান নেওয়ার ব্যবস্থা করব। এ কথা বলে রাজকন্যা চন্দ্রমুখী রাজহেসেল থেকে বেরিয়ে যায়। ওদিকে চন্দন নদীর পাশ দিয়ে হেঁটে বাজারের দিকেই যাচ্ছিল। তখন সে এক বুড়িমাকে দেখতে পায়, যে খুব কষ্টের সাথে নদী থেকে জল তোলার চেষ্টা করছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। তাই চন্দন তার
কাছে এগিয়ে যায়। একে বুড়িমা, তুমি এত বড় কলস নিয়ে নদীর পাড়ে এসেছো কেন? এই বড় কলসিটাতে তো জল ভরলে অনেক ভারী হয়ে যাবে। আর জল ভর্তি এত ভারী কলস তুমি কি বাড়িতে নিয়ে যেতে পারবে? দেখোই না, আমি সেই তখন থেকে চেষ্টা করে যাচ্ছি বাবা, কিন্তু কিছুতেই পারছি না। সেটা তো দেখতে পাচ্ছি। আচ্ছা দাও, আমি তোমার বাড়ি অবধি এটা গিয়ে পৌঁছে দিয়ে আসি। কিন্তু তুমি তো তোমার কাজে যাচ্ছিলে, দেখে তো মনে হচ্ছে দুধ বিক্রি করতে বাজারে যাচ্ছিলে। তা সে কাজ ফেলে আমায় সাহায্য করবে কি করে তুমি? সমস্যা হবে না, বাজারে যেতে একটু দেরি হলে আমার আহামরি সমস্যা হবে না বুড়িমা। তবে তোমার যে এমন কষ্ট করতে দেখতে পারছি না আমি। তাও তো দেখি, তোমার কলসটি দাও আমাকে, আমি তোমার কলসটিতে জল ভর্তি করে তোমায় বাড়ি অবধি এগিয়ে দিয়ে আসছি। তুমি শুধু তোমার বাড়িটা চিনিয়ে নিয়ে চলো আমায়। আজকাল এমন ছেলে বলে তো দেখাই যায় না রে বাবা। নিজে ইচ্ছে করে নিজের কাজ রেখে অন্যকে সাহায্য করতে চাইছো তুমি। বিধাতা তোমার মঙ্গল করুক। এরপর চন্দন সেই বুড়ি মায়ের জল ভর্তি কলসটি নিয়ে তার বাড়িতে এগিয়ে দিতে যায়। ওদিকে বাজারে তখন চন্দনের সকল খদ্দের তার জন্য অপেক্ষা করতে থাকে। কি ব্যাপার, চন্দন এখনো দুধ নিয়ে বাজারে আসছে না কেন? সেই তখন থেকে চন্দনের কাছ থেকে দুধ কিনবো বলে অপেক্ষা করছি, কিন্তু চন্দনের তো কোনো খোঁজই নেই আজ। আরে দাদা, আমিও তো চন্দনের অপেক্ষা করছি। ওর কাছ থেকে রোজ 1 কিলো করে দুধ দিয়ে যায়। সেই দুধ খেয়ে তো আমার ছেলে মেয়ে দুটো বেঁচে আসে। আজ খালি হাতে বাড়ি ফিরলে আবার ছেলে মেয়ে দুটো না খেয়ে থাকবে। দুধ ভাত ছাড়া তো ওরা অন্য কিছু মুখেই তুলবে না। আরে দাদা, রোজ তো চন্দনের কাছ থেকে দুধ কেনেন আপনারা, আজ না হয় আমার কাছ থেকে নিলেন। এই দেখুন, আমিও খাঁটি গরুর দুধ এনেছি। না না, তোমার কাছ থেকে একদিন দুধ নিয়ে ঠকেছি। তুমি দুধের সঙ্গে জল মেশাও, আর চন্দন একেবারে খাঁটি দুধ বিক্রি করে, 1 ফোঁটাও জল মেশায় না। সে তো ঠিক আছে, কিন্তু নাই মামার চেয়ে তো আজ কানা মামাই অনেক ভালো দাদা। তাই আমি ওনার কাছ থেকে নেবো আজ। এই যে ভাই, দাও আমায় 1 কিলো দুধ দাও তো। আজ তোমার কাছ থেকে নিয়ে যাই, ছেলে মেয়ে দুটোকে অন্তত ঠান্ডা করতে পারবো। চন্দনের সেদিন বাজারে যেতে দেরি হয় অন্য গোয়ালে ভীষণ খুশি হয়। আরে দাদা, আমার থেকে আর নতুন করে দুধ দিয়ে দেখুন না। আমার গরুর দুধও কম খাঁটি নয়, একবার নিলে রোজ দিতে ইচ্ছে করবে, এই আমি বাজি ধরে বলতে পারি। আজ ওই হেসেল ঘরের প্রত্যেককে আমি শুলে চড়াবো, যদি ওরা আমায় পায়েস রান্না করার সকল কিছু জোগাড় না করে দেয়, খাঁটি গরুর দুধের জোগাড় না করে এনে দিতে পারে, তাহলে তাহলে ওদের আমি সত্যি সত্যি শুলে চড়াবো পিতামশাই। আহা, আমার রাজকন্যা, তুমি শুধু শুধু এত উত্তেজিত হইও না তোমা। আমি তো প্রত্যেক বছর আমার জন্মদিনে তোমার হাতের পায়েস খাই মা, কিন্তু এবার সেটা কোনো কারণবশত না হলে কি আর করার। এখন তুমি এত রেগে যেও না। আর তাছাড়া তোমায় এই সুন্দর নরম তুলতুলে ফর্সা হাত পুড়িয়ে আমার জন্য পায়েস রান্না করতে হবে না। না না পিতামশাই, আমি এত বছর ধরে যে কাজ করে এসেছি, আজ ওই নিজের মনটাকে খারাপ করো না। এই যে আপনাদের বাড়িতে গরু দেখতে পাচ্ছি, তার মানে নিশ্চয়ই এই গরু দুধ দেয়। এখন কি আমাদের কাছে আপনারা দুধ দিতে পারবেন?
রাজবাড়িতে খুব প্রয়োজন। না না গো, আমার গরু দুধ হয় না গো। আর তাহলে আমি তোমাদের দুধ দেবো কি করে বলো দেখিনি? এই চলো চলো সবাই, অন্য কোথাও খোঁজ করতে হবে। এই শোনো তোমরা, রাজবাড়িতে এতই যখন দুধের দরকার, তোমরা গায়ে একটা বাজার আছে সেখানে যেতে পারো। সেখানে অনেক লোকই তাদের গরুর কাঠি দুধ বিক্রি করে, ওখানে গেলে পেয়ে যাবে গো। ঠিক আছে, তাহলে আমরা সেই বাজারে গিয়ে খোঁজ করি। মা চুমকি, রোজ তুই 10 টাকা দিয়ে কি করিস বলতো? রোজ কি কারো খেতে 10 টাকার প্রয়োজন হয় নাকি? 10 টাকায় তো অনেক কিছু পাওয়া যায় রে মা। আমি টাকা দিয়ে কি কিনে খাবো না খাবো, এখন কি তোমাদেরকে সেই কৈফিয়ত দিতে হবে নাকি? আমার খেতে 10 টাকাই লাগে। পাঠশালার আশেপাশে চাটনিওয়ালা ঝালমুড়িওয়ালা কত কিছু থাকে, আর আমি রোজ সেগুলো কিনে খাই, তাহলে তো পয়সা লাগবেই, তাই না? ঠিক আছে, ছেলে মানুষ, এটা ওটা খেতে ইচ্ছে করে খাবি, কিন্তু বাবা মায়ের মুখের দিকেও তো তাকাতে হবে রে মা। রোজ এভাবে এত এত করে টাকা খেলে তোর বাবা মা কি করে সেটার যোগান দেবে বল দেখি? জানি না, আমায় টাকা দিতেই হবে, এই ব্যাস। এরপর চুমকির মা আর কোনো দিশা না পেয়ে তার মেয়ের হাতে 10 টাকা ধরিয়ে দেয়। এই নে, তুই এই 10 টাকা নে, তবু এবার পাঠশালায় পড়তে যা। তোর বাবা বাড়িতে ফিরে এসে যদি দেখে তুই এখনো পড়তে যাসনি, তাহলে তোকে আর আমাকে কাউকে ছেড়ে কথা বলবে না। যা বলছি, এক্ষুনি এক্ষুনি পাঠশালায় যা। এরপর চুমকিও টাকা পেয়ে ভীষণ খুশি হয়, আর খুশি খুশি মন নিয়ে সে বইগুলো আবার হাতে তুলে নেয়, আর সে পাঠশালার উদ্দেশ্যে রওনা দেয়। বুড়িমা, ও বুড়িমা, তোমার বাড়ি আর কত দূর বলো তো? না মানে, সে তখন থেকে তুমি আমায় শুধু পথ চিনে চিনে নিয়ে চলেছ, আর আমি তোমার পিছু পিছু যাচ্ছি আর যাচ্ছি। তোমার বাড়ি তো এখনো পেলাম না, আর কত দূর গেলে পাবো বলো তো? এই তো, আর একটু সামনে আগলে আমার বাড়িতে চলে আসবো। সেই তখন থেকেই তো একই কথা বলে চলেছ, কিন্তু এখন পর্যন্ত তোমার বাড়ির দেখাই পেলাম না। আর কত দূর সত্যি করে বলো তো? ওদিকে আমার তো বাজারে যেতে দেরি হয়ে যাচ্ছে। কাঁচা দুধ নিয়ে বাজারে যাচ্ছিলাম বিক্রি করতে, এর চেয়ে বেশি দেরি হলে তো দুধগুলো পচে নষ্ট হয়ে যাবে। তোমার যদি এতই তাড়া থাকে, তাহলে তুমি আমার সাথে এলে কেন বাপু? সাহায্যের নাম করে এখন আবার কথা শোনাচ্ছ। দাও দাও, আমার চাল ভর্তি কলসি আমাকে দিয়ে দাও, আমি নিজে বাড়িতে নিয়ে যেতে পারবো। আহা, রাগ করছো কেন বুড়িমা? আমি তো সত্যি মন থেকে তোমাকে সাহায্য করতে এসেছি, কিন্তু আমার এই কাঁচা দুধগুলো যদি পচে যায় তাহলে কাকার কাছে অনেক বকা শুনতে হবে। এই দুধ বিক্রি করার সব পয়সা তো গিয়ে কাকার হাতে তুলে দিতে হবে। একটা পয়সাও যদি কাকার হাতে তুলে দিতে না পারি, তাহলে আজ সত্যিই আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে গো। ও আচ্ছা, বুঝেছি বুঝেছি, বলছি তো বাড়ি তো এই আর এক বাড়ি পরে। তোমার দেরি হয়ে গেলে তোমায় আর যেতে হবে না গো। দাও দাও, আমি এই বাকি পথটুকু এই কলসিটা নিয়ে যেতে পারবো। না না বুড়িমা, এত দূর পথ যখন এগিয়ে দিতে পেরেছি, আর দু এক বাড়ি পথ এগিয়ে দিতেও পারবো। চলো, দিয়ে আসছি তোমার বাড়ি অবধি। দুধ বিক্রি করতে আসে, এই তোমরা সবাই খোঁজাখুঁজি শুরু করো, কার কাছ থেকে খাঁটি দুধ কিনতে পাওয়া যায়। আজ রাজবাড়ি থেকে যে খাঁটি গরুর দুধের খোঁজ পড়বে তা তো জানতাম না। তাহলে তো আমি আমার নিয়ে আসা গরুর দুধগুলো কারো কাছে বিক্রি করতাম না, আপনাদের জন্য রেখে দিতাম। এই দেখুন, আমার কাছে দুধের কলসি ফাঁকা। এই মাত্র সব দুধ বেচা কেনা শেষ করে আমি খালি হাড়ি নিয়ে বাড়ির দিকে যাচ্ছি।
এখন আমি আপনাদেরকে কোথা থেকে দুধ দেব বলুন? বাজারে আপনি কি একাই খাঁটি গরুর দুধ বিক্রি করেন নাকি আরো কেউ আছে? আছে, তবে আজকেও তারা বাজারে আসেনি দুধ নিয়ে, আর হয়তো আসবেও না। বাজারে দুধ বিক্রি করার সময় তো প্রায় শেষের দিকে। সর্বনাশ! এবার তাহলে কি হবে? রাজকন্যা তো এই রাজহেসেলের সকল কর্মচারীর সঙ্গে আমাদেরও গরদান নেওয়ার ব্যবস্থা করবে এবার। মহারাজ, নেমন্ত্রণিত সকল আত্মীয় এবং বিভিন্ন রাজ্য থেকে আসা গুণীমানী লোকগণ আসতে শুরু করেছে। তারা ইতিমধ্যে রাজদরবারে প্রবেশ করেছে। আসুন, আপনারা সকলে আজ আমার নেমন্ত্রণ গ্রহণ করে এখানে এসেছেন। আমি ভীষণ খুশি হয়েছি আপনাদের উপর। আসুন, আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। নিমন্ত্রিত সকলেই রাজ দরবারে এসে হাজির হয়। রাজাকে ভীষণ খুশি দেখালেও ভেতর ভেতর রাজকন্যাকে নিয়ে সে ভীষণ চিন্তিত ছিল। মন্ত্রী মশাই, ওদিকের খবর কি বলুন তো? সৈন্যরা কি খাঁটি দুধের জোগাড় করে আনতে পারলো? আর রাজকন্যার মাথাটা কি ঠান্ডা হয়েছে? না মহারাজ, সৈন্য সামন্তরা তো এখনো খাঁটি দুধের জোগাড় করে রাজবাড়িতে ফিরে এলো না। তার মানে বোধ হয় জোগাড় হয়নি মহারাজ। সর্বনাশ! তাহলে তো রাজকন্যাকে কিছুতেই ঠান্ডা করা যাবে না। আজকের এই আনন্দ ঘন পরিবেশটাকে রাজকন্যা নিশ্চয়ই উত্তেজিত করে তুলবে। উত্তেজিত হব না? কি বলছেন কি আপনি মাতা? সকল গণ্ডমূর্খদের রাজকার্যে নিয়োজিত করে রেখেছেন আপনারা। তাদের দিয়ে কোনো কাজ ঠিক মতো হয় না। আমি যে কাজই তাদেরকে দিয়ে করাতে চাই না কেন, তারা একটা না একটা ভুল করবেই, অন্যায়ও করবে তারা। আর আমাকে আপনারা উত্তেজিত না হয়ে শান্ত হয়ে থাকতে বলছেন? কিছু কিছু সময় পরিস্থিতিকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না রাজকন্যা। চন্দ্রমুখী, তুমি পরিস্থিতিকে মেনে নিতে শেখো। রাজকন্যা চন্দ্রমুখী কোনো পরিস্থিতি মেনে নিতে শেখেনি মাতা, বরং সে নিজে পরিস্থিতি তৈরি করতে শিখেছে। রাজকুমারী চন্দ্রমুখীর জীবনে কোনো কিছুতে না নেই। রাজকুমারী যখন যেটা চাইবে তখন সেটাই হতে হবে। আমি যাচ্ছি রাজহিসেলের দিকে। সেখানে যদি এখনো আমার প্রয়োজন মতো সবকিছু উপস্থিত না পাই, তাহলে আমি একে একে সকলের শাস্তির ব্যবস্থা করব। এ কথা বলে রাজকুমারী চন্দ্রমুখী রেগে মেগে রাজহিসেলের দিকে রওনা দেয়। রানী দিশেহারা হয়ে সেখানে চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে থাকে। মেয়ে মানুষকে কোথায় নরম মনের হতে হয়, সে রাজকন্যাই হোক আর সাধারণ ঘরের কন্যাই হোক। মেয়েরা তো মেয়েই হয়। মেয়ে মানুষের মন কোমল, আর সেই কোমলতা দিয়ে সব কিছু জয় করা যায়। আমাদের রাজকন্যাটা এমন জেদি আর অহংকারী হয়েছে শুধুমাত্র তার পিতা মশাইয়ের কারণে। রাজামশাই যদি রাজকন্যাকে এতটা লাই না দিতেন, রাজকুমার যখন যেটা চেয়েছে তখন সেটা হাজির না করতেন তার সামনে, তাহলে রাজকন্যা আজ এতটা জেদি বা অহংকারী হতো না কিছুতেই। এখন আর রাজকুমারীকে শত চেষ্টা করলেও পরিবর্তন করা সম্ভব নয়। এই কিরে চুমকি, তুই এভাবে হেলতে দুলতে কোথায় যাচ্ছিস? তোর না এখন পাঠশালায় থাকার কথা? আরে চন্দনদা, তুই এই সময় এখানে? তোর তো এখন বাজারে দুধ বিক্রি করতে যাওয়ার কথা। তুই এখনো বাজারে গিয়ে দুধ বিক্রি করিসনি? এ মা, এই তো এত সময় এভাবে কাঁচা দুধের হাঁড়ি নিয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছিলি রে চন্দনদা? দুধ বোধহয় সব নষ্ট হয়ে গেছে এতক্ষণে। দাঁড়া, বাড়িতে গিয়ে আমি মাকে বলছি তুই বাজারে গিয়ে দুধ বিক্রি করার নামে ফাঁকি দিচ্ছিস। সে তোর যা ইচ্ছে তাই বল, তার আগে বল তো পাঠশালায় না গিয়ে তুই এখানে পড়া ফাঁকি দিয়ে কি করছিস? না মানে কিছু না, তোকে এত কিছু জানতে হবে না। আমি পাঠশালায় যাচ্ছি। আজ এত বেলা হয়ে গেল আমার বাজারে আসতে। আমার খদ্দেরগুলো বোধ হয় আমার দেখা না পেয়ে ফিরে গিয়েছে। এখন আমি এত দুধ কার কাছে বিক্রি করব? এত বেলায় কে আমার কাছ থেকে দুধ কেনার জন্য অপেক্ষা করছে শুনি? আজ আমার কপালে শনি আছে। বাড়ি গিয়ে কাকাবাবু আর কাকিমার কাছে বকুনি আমায় আজ খেতেই হবে। এইসব কথা ভাবতে ভাবতেই চন্দন বাজারের ভেতরে যায়
আর সেখানে রাজবাড়ি থেকে আসা সৈন্য সামন্তরা দুধ কিনবে বলে $2 খোঁজ করতে থাকে। ওই ছেলেটাকে দেখে মনে হচ্ছে না ও বাজারে দুধ বিক্রি করতে এসেছে। ও যে হাঁড়ি নিয়ে এসেছে সেগুলো তো দুধের হাঁড়ি মনে হচ্ছে। যা গিয়ে জিজ্ঞেস কর তো ওর কাছে সত্যি দুধ আছে কিনা আর ওগুলো বিক্রি করবে কিনা। এই ছেলে, তুমি কি বাজারে দুধ বিক্রি করতে এসেছো? তোমার কাছে কি খাঁটি দুধ হবে? হ্যাঁ তো, আমি তো বাজারে দুধ বিক্রি করতে এসেছি। আমার নিজের বাড়িতে নিজের হাতে পোষা গরুর খাঁটি দুধ, এগুলো খুব ভালো হবে। আপনাদেরকে দেখে তো রাজবাড়ির সৈন্য বলে মনে হচ্ছে। আপনারা কেন এখানে দুধ কিনতে এসেছেন বলুন তো? এরপর সৈন্যরা চন্দনকে রাজকুমারীর ব্যাপারে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে চন্দন সৈন্যদেরকে আশ্বাস দিয়ে বলে, এগুলো সত্যি খুব খাঁটি এবং ভালো মানের দুধ। এগুলো আপনারা নিয়ে যান। রাজকুমার এই দুধ দিয়ে পায়েস রান্না করে ভীষণ খুশি হবে। ঠিক আছে, এই নাও তোমার বিক্রি করা দুধের মূল্য। এই কথা বলে সৈন্যদের মধ্যে একজন এক থলে স্বর্ণমুদ্রা দেয় চন্দনকে। সেগুলো পেয়ে চন্দন ভীষণ অবাক হয়ে যায়। এমা, এত স্বর্ণমুদ্রা কেন দিচ্ছেন? আমার বিক্রি করা দুধের দাম তো এত নয়। রাজামশাই নিজে এগুলো পাঠিয়েছেন। আমাদেরকে বলেছেন যার কাছ থেকে খাঁটি দুধ কিনবো আমরা যেন তাকে এই 1 থলি স্বর্ণ মুদ্রা দিয়ে দেই দাম হিসাবে। আজ আপনার থেকে খাঁটি দুধগুলো পেলাম বলেই রাজকন্যার হাত থেকে আমরা অনেকেই রক্ষা পাবো। তার মূল্য হিসাবে এটা তো অতি সামান্য। এরপর সৈন্যরা চন্দনের কাছ থেকে 2 হাঁড়ি দুধ 1 থলে স্বর্ণমুদ্রার বিনিময়ে কিনে নিয়ে রাজপ্রাসাদে রওনা দেয়। চন্দনও ভীষণ খুশি খুশি মন নিয়ে বাড়িতে ফিরে যায়। বিধাতা যা করেন মঙ্গলের জন্যই করেন। আমি ওই বুড়ি মায়ের উপর একটু রেগে গিয়েছিলাম। ওনার বাড়িটা অত দূরে ছিল বলে, কিন্তু কে জানতো পথে এতটা দেরি হয়েছে বলেই আমার জন্য এত ভালো কিছু অপেক্ষা করছিল। সবই বিধাতার পরিকল্পনা। আজ কাকাবাবুও খুব খুশি হবে। এখন যদি আমি সবকিছু জোগাড় না পাই তাহলে আমি একে একে সবাইকে শুলে চড়াবো। এই কথা বলতে বলতেই রাজকন্যা চন্দ্রমুখী রাজহেসেলে ঢুকে পড়ে। তাকে দেখে দাসীদের তো পিলে চমকে যায়। রাজকন্যা, ইয়ে মানে কি হলো কি দাসী? আমাকে দেখেই তোমরা এমন ভয় থরথর করে কাঁপছো কেন? তার মানে এখনো তোমরা সবকিছু জোগাড় করতে পারোনি? আমি যদি আজ আমার পিতামশের জন্য নিজ হাতে পায়েস রান্না করতে না পারি তবে তোমাদের সকলকে একসাথে রান্না করার ব্যবস্থা করব। তারপর আমার শান্তি হবে। এবারের মতো ক্ষমা করে দিন রাজকন্যা, আর কোনো বছরই এক ভুল হবে না। হয়ে গেছে, খাঁটি দুধের জোগাড় হয়ে গেছে। আপনি আর কোনো চিন্তা করবেন না রাজকন্যা। এই দেখুন, আমরা রাজ্য থেকে খাঁটি দুধের ব্যবস্থা করে নিয়ে এসেছি। এগুলো দিয়ে আপনি এখন পায়েস রান্না করতে পারবেন। পাওয়া গেছে, খাঁটি দুধ পাওয়া গেছে রাজকন্যা। আপনি এবার শান্ত হন। মনে হচ্ছে এবারের মতো তোরা বেঁচে গেলি। নে, এবার সবকিছু আমার হাতের কাছে জোগাড় করে দে তো। আমি এক্ষুনি পিতামশের জন্য পায়েস রান্না করতে শুরু করব। এরপর রাজকুমারী চন্দ্রমুখী সৈন্যদের আনা সে গরুর দুধ দিয়ে পায়েস রান্না করতে শুরু করে। পায়েস রান্না শেষে দাসীদের উদ্দেশ্যে বলে, আমার পায়েস রান্না শেষ। দাসী, এগুলো একটি বাটিতে সুন্দর করে পরিবেশন করে রাজ দরবারে নিয়ে এসো। আমি যাচ্ছি রাজ দরবারে। সেখানে গিয়ে নিজ হাতে পিতামশাইকে খাইয়ে দেব, আর তারপর পিতামশাই আজকের ভোজন শুরু করবে। আগে রাজকন্যা। এরপর রাজকন্যা চন্দ্রমুখী রাজহেসেল থেকে বেরিয়ে যায় রাজ দরবারের দিকে। তার পেছন পেছন একজন দাসীও বাটিতে করে পায়েস সুন্দর করে পরিবেশন করে নিয়ে যায়। কি বলছিস কিরে চন্দন? আজ দুধ বিক্রি করে তুই 1 থলে ভর্তি স্বর্ণমুদ্রা পেয়েছিস? এগুলো আবার সত্যি নাকি আমার সঙ্গে তুই মজা করছিস বলতো? কই দেখি দেখি, এগুলো কি সত্যি স্বর্ণ মুদ্রা নাকি তামার মুদ্রা? ও মা, এ তো দেখছি খাঁটি সোনা গো। আর এই তোলে দেখেও বোঝা যাচ্ছে এই স্বর্ণ মুদ্রা আমাদের রাজবাড়ি থেকে এসেছে। হ্যাঁ কাকি, আমি সত্যি বলছি। আজ আমি রাজপ্রাসাদের সৈন্যদের কাছে 2 হাঁড়ি দুধ বিক্রি করেছি, আর রাজবাড়ির সৈন্যরাই তো আমাকে স্বর্ণ মুদ্রাগুলো দিয়েছে। তখনই চন্দনের মা সেখানে চলে আসে।
কেন তুই রাজবাড়ির সৈন্যদের কাছে দুধ বিক্রি করতে গিয়েছিলিস বল? এত লোভ কেন তোর? স্বর্ণ মুদ্রার লোভে পড়ে রাজবাড়ির সৈন্যদের কাছে দুধ বিক্রি করতে গেলি কেন? বলেছি না, রাজবাড়ির কোনো ছায়াও যেন তোর উপরে না পড়ে। রাজবাড়ির কোনো সৈন্য সামন্ত দেখলে তার থেকে কয়েক গজ দূরে থাকবি তুই। আর তুই তুই নিজেই রাজবাড়ির সৈন্য সামন্তের কাছে গিয়ে দুধ বিক্রি করে এসেছিস। কে জানে এর ফলে আবার কোন বিপদ ঘনিয়ে এসে পড়বে তোর উপর। এইসব তুমি কি বলছো কি মা? রাজবাড়ির সৈন্যদের কাছে দুধ বিক্রি করায় আমার আবার কি বিপদ ঘটবে শুনি? তুই স্যার তো তোর মায়ের এসব কথা। ছেলেটা কোথায় এতগুলো স্বর্ণ মুদ্রা পেয়েছে বলে বাবা দেবে তা নয়, উল্টো কথা শোনাচ্ছে। তুই খুব ভালো করেছিস বাবা চন্দন। এরপরে আবার এরকম সুযোগ পেলে আবারও এভাবে স্বর্ণ মুদ্রার হাতিয়ে নিবি। না না ঠাকুরপো, আমার ছেলেটা এসব কিচ্ছুটি করবে না। ওর বাবা নেই বলে তোমরা আমাকে আর ওকে খেতে পড়তে দিচ্ছ, কিন্তু তার বিনিময়ে আমার ছেলেটা তোমাদের বাড়িতে রাখাল হয়ে আছে, এটাই অনেক। এর চেয়ে আর বেশি কিছু আশা করো না। তাহলে আমি আমার ছেলেটাকে নিয়ে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। বাবা বৌদি, এখন তোমার ছেলেটা লায়ক হয়ে গেছে বলে ভারী একেবারে ভয় দেখাচ্ছ ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে বলে। দুদিন আগেও ছেলেটা যখন ছোট ছিল তখন এইসব বড় বড় কথা কোথায় ছিল বলো তো? আমরা আশ্রয় না দিলে মা ছেলে মিলে তো পথে ঘুরতে আর ভিক্ষে করে খেতে। থাক কাকি, দয়া করে আমার মাকে ওসব কথা বলে আর কষ্ট দিও না। আমি আমার মাকে বুঝিয়ে বলছি। চলো মা, ঘরে চলো তো, খেতে দিবে আমায়। শুভ জন্মদিন পিতামশাই, এই নিন মিষ্টি মুখ করুন। আপনার রাজকন্যার হাতে রান্না করা পায়েস খেয়ে আজকের ভোজন শুরু করবেন। যাক, অবশেষে আমার রাজকন্যার মুখে হাসি ফুটেছে। তাহলে দাও মা দাও, তোমার হাতের পায়েস খেয়ে আমি আমার আজকের ভোজনটা শুরু করি। তারপর নেমন্ত্রিত অতিথির সাথে খাবারের ব্যবস্থাটাও করতে হবে। ভোজনের সময় যে পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি আগে এই পায়েসটুকু গ্রহণ করুন, তারপর সে সবকিছু শুরু করা যাবে। এরপর রাজকন্যা খুশি মন নিয়ে তার পিতামশাইকে পায়েস খাইয়ে দেয়। রাজাও ভীষণ খুশি হয়। রাজকন্যার খুশি মুখখানা দেখে রাজদরবারে উপস্থিত সকলেই বড্ড খুশি হয়, শুধুমাত্র মন্ত্রী মশাই বাদে। কোথায় ভাবলাম আজ রাজকন্যা পায়েস রান্না করতে না পারলে দুঃখে রাজবাড়িতে একটা কেলেঙ্কারি ঘটবে, আর তা দেখে আমার প্রাণ চোখ জুড়িয়ে যাবে। কিন্তু তার তো কিছুই হলো না। রাজকন্যা খুব খুশি হয়ে আছে দেখছি। না না, এত শান্ত শিষ্ট পরিবেশ তো থাকতে দিলে চলবে না। কিছু না কিছু একটা করতেই হবে পরিবেশটাকে নষ্ট হওয়ার জন্য। মন্ত্রী মশাই, দাঁড়িয়ে রইলেন কেন? যান, শিগগিরই এবার সকলের আহারের ব্যবস্থা করুন। আজ্ঞে মহারাজ। এরপর মন্ত্রী মশাই রাজদরবার থেকে বেরিয়ে সকলের ভোজনের ব্যবস্থা করতে যায়। রাজা সবসময় আমাকে হুকুম আর হুকুম করে যায়। রাজার এত হুকুম শুনতে আমার আর ভালো লাগে না। আজ রাজার জন্মদিনে রাজাকে উপহার হিসেবে কিছু তো একটা আমায় দিতে হবে। এমন কিছু উপহার দিব না যে রাজা আর আগামী দুদিন আমাকে হুকুম করার অবস্থাতেই থাকবে না। দাসী, রাজা মশাইয়ের খাবারটা এখানে সাজিয়ে দাও তো দেখি। এরপর দাসী মন্ত্রী মশাইয়ের হুকুমে খাবারের টেবিলে রাজামশাইয়ের জন্য রান্না করা সকল খাবার সাজিয়ে দেয়। ঠিক আছে, এবার তোমরা এখান থেকে এসো, আমি রাজা মশাইকে ডেকে নিয়ে আসছি। এরপর দাসীগুলো সেখান থেকে চলে যায়। দাসীরা চলে যেতেই মন্ত্রী মশাই রাজামশাইয়ের জন্য সাজানো খাবারগুলোতে কিছু একটা মিশিয়ে দেয়। রাজা মশাই, এই খাবারগুলো খেয়ে আপনি আর বিছানা থেকে উঠতে পারবেন না আগামী দুদিন, আর আমাকেও আর হুকুম করতে পারবেন না। আর এই সব কিছুর দোষ গিয়ে পড়বে বাইরে থেকে কিনে নিয়ে আসা দুধওয়ালার উপর। আহারে বেচারা, কি জানি কে সৈন্যদের কাছে দুধ বিক্রি করেছে আজ, কাল তাকে শুলেও চড়তে হতে পারে। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি তোকে নিয়ে সত্যি এ বাড়ি থেকে অনেক দূরে চলে যেতাম রে চন্দন।
চোখের সামনে নিজের ছেলেটাকে এভাবে রাখাল হয়ে গাধার কাটুনি কাটতে দিতাম না। আহা মা, তুমি এত দুঃখ কেন করছো? আচ্ছা ধরো, আমি আর তুমি যদি দূরে কোথাও আমাদের নিজেদের কোনো কুড়ে ঘর পেতে সেখানে থাকতাম, তবুও তো আমায় কিছু না কিছু উপার্জন করতে হতো, নইলে আমি আর তুমি না খেয়ে থাকতাম বলো? জীবনে বেঁচে থাকতে গেলে পুরুষ মানুষের উপার্জন তো করতেই হবে। হ্যাঁ, তাই বলে এভাবে গাধার কাটুনি কাটতে হতো না। তোকে দিয়ে ওরা কত কাজ করায়, ওদের ওই অতগুলো গরুকে তোকে দিয়ে লালন পালন করিয়ে দিন শেষে তার লাভের অংশ থেকে শুরু করে সব কিছুই তোর কাকা বাবুর কাছে জমা হয়। তোকে কি আর দু এক পয়সা দেয় সেখান থেকে? আর এদিকে আমি তো আছি বাড়ির কাজকর্ম করার জন্য, রান্না বান্না থেকে শুরু করে সব কিছু আমাকেই করতে হয়। বিনিময়ে কি আমি আর তুই এই বাড়িতে 3 বেলা 3 মুঠো ভাত খেতে পারছি? তোমার কি খুব কষ্ট হয়ে যাচ্ছে মা? তোমার কষ্ট হলে আমাকে বলো, আমি তোমার সুখের জন্য সবকিছু ছেড়ে দিতে পারি। না রে চন্দন, না, আমি আমার কষ্টটাকে বড় করে বলছি না। আসলে আমিও তো চাই আমার ছেলেরও একটা সংসার হোক। 2 দিন বাদে তোকে বিয়ে দিতে হবে। তোকে বিয়ে দিয়ে নতুন বউ কোথায় এনে দাঁড় করাবো বল দেখে? তাই তো মা হিসেবে আমার একটাই চাওয়া, আমার চন্দনের একটা কুঁড়ে ঘর হলেও যেন হয়, সেটা যেন আমার চন্দনের নিজস্ব হয়। হবে মা, সব হবে। বিধাতা চাইলে সবকিছু সম্ভব। তুমি দেখে নিও মা, তোমার চন্দনের একদিন সংসার হবে, নিজের ঘর বাড়ি সবকিছু হবে। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। আর আমি মরার আগে এইটুকু শুধু দেখে যেতে চাই। চল এবার তোকে খেতে দেই বাবা। রাজপ্রাসাদে খাবার ঘরে আরে, আপনারা এখনো দেরি করছেন কেন? অন্ন গ্রহণ করতে শুরু করুন। হ্যাঁ রাজা মশাই, আপনি আগে শুরু করুন। আপনি অন্ন গ্রহণ না করা অবধি কেউ তো অন্ন মুখে তুলতে পারছে না। বেশ, আমার মন্ত্রী যখন বলে দিয়েছে তবে আমি শুরু করছি। তারপর আপনারা দেরি করবেন না, আপনারাও খেতে শুরু করুন। মন্ত্রী, আপনিও খেতে বসে পড়ুন। এরপর রাজামশাই খাবার খেতে শুরু করেন। অতিথিদের সঙ্গে বেশ হাসি মজায় তার জন্মদিনটা পার করেন তিনি। আজকের সকল খাবার ভীষণ সুস্বাদু হয়েছে, বেশ তৃপ্তি করে খাওয়া গেল। কি বলেন অতিথিবৃন্দ? রাজামশাই, আপনি একদম ঠিক বলেছেন। খাবারগুলো আসলেই খুব সুস্বাদু। আমরা সকলেই তৃপ্তি করে খেয়েছি এবং আপনার জন্মদিনের নিমন্ত্রণ ভোজ খেয়ে আমরা সকলেই ভীষণ খুশি। সবশেষে আপনার দীর্ঘায়ু কামনা করি আর প্রত্যেক বছর আপনার জন্মদিনে এমন সুস্বাদু খাবার খেতে চাই। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এত হাসি ভালো নয় রাজা মশাই, এঁচে নিন, এঁচে নিন। আর কিছুক্ষণের মধ্যেই আপনার পেটে যাওয়া খাবারগুলো তার আসল কাজ শুরু করবে। তৃপ্তি করে খাবারগুলো আপনাকে যে শান্তিতে থাকতে দেবে না। ইস, হাতগুলো কেমন কালচে হয়ে গেছে মনে হচ্ছে। ওই এত সময় ধরে আগুনের আঁচে দাঁড়িয়ে থেকে রান্না করে হাত দুটোর আমার বেহাল দশা হয়েছে। এক্ষুনি হাত দুটোর পরিচর্যা করতে হবে। গোলাপ জল লেবু জলে ভিজিয়ে রাখতে হবে হাত দুটো, নইলে কালো দাগ উঠবে না। দাসী, দাসী, কোথায় তোরা? আগে রাজকন্যা, হুকুম করুন। আমার হাত দুটি পরিচর্যা করতে হবে। যা, সে সবকিছুর ব্যবস্থা কর। আগে রাজকন্যা, সবকিছুর ব্যবস্থা করে ফেলছি, একটু সময় দিন। এরপর দাসী সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই লেবু জল আর গোলাপ জল মেশানো জলের ব্যবস্থা করে। তারপর সবাই মিলে লেগে পড়ে রাজকন্যার 2 হাতের পরিচর্যা করতে।
বছরের এই একটা দিনই আমি আগুনের সামনে যাই শুধুমাত্র আমার পিতামশাইয়ের জন্য, আর তাতেই আমার সোহাগী হাতগুলোর এই দশা। হাতগুলোর যখন এই দশা, তখন আপনি কেন যান রাজকন্যা আগুনে হাত পুড়িয়ে রান্না করতে বলুন? কেন রান্না করতে যায় মানে? আমার পিতামশাইয়ের জন্মদিন বলে কথা। এই দিনে তাকে এতটুকু উপহার দেব না আমি তার কন্যা হয়ে? তা কি করে হয়? আর তাছাড়া তোরা তো আছিসই, আমার পোড়া হাতকে আবার যত্ন করে সুন্দর করে তুলবি। হ্যাঁ রাজকন্যা, আপনি ঠিকই বলেছেন। আমরা থাকতে আপনার এত চিন্তা কিসের? আপনি দেখুন, এখনই আপনার হাতকে আগের মতো করে দিচ্ছি। হ্যাঁ গো, শুনছো? আমি কিন্তু তোমায় এই স্বর্ণ মুদ্রাগুলো এমনি এমনি কাজে ব্যবহার করতে দেব নে। এগুলো আমি তুলে রাখবো। আমার মেয়ে চুমকির বিয়ের সময় এগুলো ভেঙে গয়না গড়িয়ে দেবো গো। আর ওর বিয়েতে খরচ খরচা করবো, বুঝলে তো? আচ্ছা আচ্ছা, বেশ তাই করো। এই স্বর্ণ মুদ্রাগুলো পাওয়ায় আমাদের মাথা থেকে অনেকটা চিন্তা দূর হয়ে গেছে। দেখেছো মাধুরী, দেখেছো আজ চন্দনের জন্য আমরা কতগুলো স্বর্ণ মুদ্রা পেলাম? বলো তো, এই ছেলেটা আছে বলেই আমাদের সংসারটা টিকে আছে গো। ও যেভাবে গাদার খাটনি খেটে আমাদের সংসারে হাল ধরেছে, আমি হয়তো একা সেটা পারতাম না। হ্যাঁ হ্যাঁ, তাই বলে এই কথাগুলো আবার মা ছেলের সামনে বলো না গো, তাহলে ওরা আবার মাথায় চড়ে নাচতে শুরু করবে। না না, তা আবার কখন বলতে গেলাম? ওদেরকে তো সব সময় ধূরসাই করে রাখি। তবে যাই হোক, লেবু বেশি নিংড়ালে কিন্তু আবার তেতো হয়ে যায়, এই কথাটা মাথায় রাখতে হবে কিন্তু। এ কথার মানে তুমি আসলে কি বোঝাতে চাইছো বলো তো? না মানে, আমরা তো চন্দনকে দিয়ে রাখালের মতো সব কাজ করাই, কিন্তু বেচারার হাতে এক কানা করিও দেই না কখনো। এ নিয়ে ওর মা দু একবার কথা বলে উঠেছিল, কিন্তু এরপর যদি ওর মা ওকে নিয়ে দূরে কোথাও চলে যায়, তখন তো আমাদের আমও যাবে সালাও যাবে। তাই বলছি, ওকে এখন থেকে হাত খরচের জন্য দু এক পয়সা করে দিতে হবে গো। সে তোমার যা ভালো মনে হয় তাই করো, কিন্তু তুমি ওই চন্দনকে আবার এতটা শত মনে করো না যেন। তোমার কি মনে হয় ও দুধ বিক্রি করা টাকা থেকে এক পয়সাও নিজের গাঠিতে রাখে না নাকি? নিশ্চয় রাখে গো। এভাবে সব পয়সা নিশ্চয় তোমায় দিয়ে দেয় না গো। কি জানি বাপু, অত সব জানি না। দেখুন তো রাজকন্যা, আপনার হাত দুটো ঠিকঠাক পরিষ্কার হয়েছে কিনা? বাহ, দারুণ পরিষ্কার হয়েছে হাত দুটো, কেমন চকচক করছে। যা, এবার তুই আসতে পারিস। আমি ভীষণ খুশি হয়েছি তোর উপর। তখনই একজন দাসী হুড়মুড়িয়ে রাজকন্যার কক্ষে চলে আসে। রাজকন্যা, রাজকন্যা, শিগগিরই রাজামশার কক্ষে চলুন। রানীমা আপনাকে এক্ষুনি ডেকে পাঠিয়েছেন। মাতার পিতামশাই আমাকে ডেকে পাঠিয়েছে? আর তুমি এভাবে তাড়াহুড়ো করে খবর নিয়ে এলে কেন? তার মানে কোনো খারাপ কিছু ঘটেছে নাকি? পিতামশাই, আমার পিতামশাই ঠিক আছেন তো? না রাজকন্যা, আপনার পিতামশাই মানে মহারাজের শরীরটা হঠাৎ খারাপ করেছে। ভোজন শেষে অতিথিদের বিদায় দেওয়ার পর তিনি নিজে বড্ড অসুস্থ হয়ে পড়েছেন। রাজবৈদ্য ওনার শরীর পরীক্ষা করে দেখছেন। আপনি শিগগিরই চলুন সেখানে। কি বলছো কি? হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এক্ষুনি চলো। এরপর চন্দ্রমুখী দাসীটির সঙ্গে তার পিতামশের কক্ষের দিকে ছোটে। কি হয়েছে মহারাজের? রাজপুত্র, আপনি কি বুঝতে পারছেন? হঠাৎ করে মহারাজ এমন অসুস্থ হয়ে পড়লেন কেন? রাজামশাইয়ের তো কোনো শারীরিক অসুস্থতা ছিল না, তাহলে হঠাৎ এভাবে অসুস্থ হয়ে পড়ার কারণ কি? এমনটা তো আগে কখনো হয়নি। আমিও তো বুঝতে পারছি না মহারানী। দাঁড়ান, আমাকে আর একটু পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে দিন কি হয়েছে আসলে রাজামশাইয়ের। আমার পরিকল্পনা অবশেষে সার্থক হয়েছে। এবার আর কাকে হুকুম করবেন আপনি রাজামশাই? থাকুন এখানে পড়ে। তখনই রাজকুমারী চন্দ্রমুখী সেখানে এসে উপস্থিত হয়, আর সে তার পিতামশাইকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে ভীষণ বিচলিত হয়ে ওঠে। পিতামশাই, পিতামশাই, কি হয়েছে আপনার? পিতামশাই! শান্ত হও রাজকন্যা চন্দ্রমুখী,
তোমার পিতামশাই এখন একটু ঘুমিয়েছেন। এতক্ষণ যাবৎ পেটের যন্ত্রণায় তিনি ছটফট করছিলেন। বৈদ্যমশাইয়ের দেওয়া ওষুধ খেয়ে তিনি একটু আরাম পেয়েছেন, তাই তো ঘুমাচ্ছেন। এখন তাকে ডেকো না। একটু আগে আমার পিতামশাই সুস্থ ছিলেন, হঠাৎ তার পেটে যন্ত্রণা কেন হলো? আর হলো তো হলো, এতটা অসুস্থ হওয়ার কারণ কি? এবার বোধহয় আমি রোগটা ধরতে পেরেছি। মনে হচ্ছে রাজামশাইয়ের আজকের ভোজনের খাবারগুলোতে কোনো সমস্যা ছিল। মহারানী, আজকে রাজামশাইয়ের খাবারে নতুন কোনো পদ যোগ হয়েছিল নাকি, যে খাবারে রাজামশাইয়ের সমস্যা হতে পারে? না না বুদ্ধমশাই, মহারাজের প্রত্যেক বছর জন্মদিনে তার পছন্দের খাবারগুলো রান্না করা হয় রাজহেসেলে, আর আজও তার ব্যতিক্রম কিছু হয়নি। আজও মহারাজের পছন্দের সকল খাবারই রান্না হয়েছিল। এর বাইরে নতুন কিছু তো করা হয়নি যে যেটা খেলে মহারাজের সমস্যা তৈরি হতে পারে। না না মহারানী, সমস্যা তো কিছু একটাতে ওই খাবারেই ছিল। কারণ মহারাজের পেটে সমস্যা দেখা দিয়েছিল, আর খাবারের কারণেই পেটে যন্ত্রণা হয়। আচ্ছা, রাজহেসেলের রান্নার সামগ্রীর মধ্যে এমন কোনো কিছু কি ছিল যেটা রাজবাড়ির বাইরে থেকে আনা হয়েছিল? হ্যাঁ ছিল, আর সেটা হলো গরুর দুধ, যেটা দিয়ে আমি পিতামশের জন্য পায়েস রান্না করেছিলাম নিজের হাতে। সেই দুধটা আমার ছোটরা রাজবাড়ির বাইরে থেকে জোগাড় করে এনেছিল। তবে কি সেই দুধেই কোনো ভেজাল ছিল? তাই হয়তো হয়েছে রাজকন্যা। মহারাজের আর অন্য কোনো শারীরিক অসুস্থতা আমার চোখে তো পড়েনি। তিনি অতিরিক্ত পেটের যন্ত্রণা থেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাই সবকিছুর ইঙ্গিত ওই দুধের তৈরি পায়েসে এসে গিয়েই পড়ছে। তাই যদি হয়ে থাকে, ওই দুধের ভেজালের কারণে যদি আমার পিতামশের এমন দশা হয়ে থাকে, তাহলে আমি ওই দুধওয়ালা আর ওই সৈন্য কাউকেই ছাড়বো না। কাল সকালে আমি ওই দুধওয়ালাকে ধরে নিয়ে আসার ব্যবস্থা করব, আর তারপর তার বিচার হবে। কই রে আমার হিরে মানিক, চল তোদেরকে আজ আমি মাঠে নিয়ে কচি ঘাস খাইয়ে নিয়ে আসি। কেন রে চন্দন, আজ সকাল সকাল ওদেরকে তুই মাঠে নিয়ে ঘাস খাওয়াতে চাইছিস কেন? দুধ দুইয়ে বাজারে বিক্রি করতে যাবি না নাকি? একদিন সোনার মোহর পেয়েছিস বলে 5 দিন দুধ বিক্রি করা থেকে বিরত থাকবি বলে ভাবছিস? না না কাকা, আজ এবেলা দুধ বেচবো না, ওদেরকে আগে কচি ঘাস খাইয়ে নিয়ে আসি। তাহলে বিকেল বেলার দিকে অনেক বেশি পরিমাণে দুধ পাওয়া যাবে, আর তখন বেশি পরিমাণে দুধ বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসবো। ও আশা, ঠিক আছে, যা তাহলে। এরপর চন্দন তার পোষা গরুগুলোকে নিয়ে মাঠে চলে যায়। মাঠে গরুগুলোকে উন্মুক্ত জায়গায় ঘাস খেতে ছেড়ে দিয়ে সে একটি গাছের নিচে বসে বাঁশি বাজাতে শুরু করে। বেশ কিছুক্ষণ ধরে চন্দন বাঁশি বাজায়। এরপর হঠাৎ করেই সে তার বাঁশি বাজানোটা বন্ধ করে দেয়। মায়ের চিন্তাটা একেবারেও ফেলনা নয়। আসলেই তো আমারও তো একটা সময় সংসার হবে, নতুন বউ আসবে বাড়িতে। আমি তখন আমার নতুন বউকে কোথায় থাকতে দেব আর কি খেতে দেব? আমার বউটাকেও কি আমি আমার কাকা কাকিমার কাঁধে চাপিয়ে দেব? না না, আমাকে এখন থেকে ভবিষ্যতের পরিকল্পনা করতে হবে। কাকার বাড়িতে রাখালে কাজ বাদেও বাইরে আমায় আরো কিছু রোজগারের ব্যবস্থা করতে হবে। প্রয়োজন হলে লোকের জমিতে হাল চাষ করে হলেও আমাকে কিছু পয়সা জোগাড় করতে হবে। গাছতলায় বসে আপন মনে বাঁশি বাজাতে থাকে চন্দন, আর মনে মনে নানা ধরনের চিন্তা করতে থাকে। তখনই সেখান দিয়ে একটা লোক যেতে থাকে। চন্দনের পরিচিত হওয়ায় লোকটিকে ডেকে চন্দন বলে ওঠে, দাঁড়াও দাঁড়াও কাকা, কোথায় যাচ্ছ? কোথায় আর যাব, জমিদারের মাঠে কাজ করতে যাচ্ছি। জমিদারের মাঠে কাজ করে কেমন মাইনে কামাও কাকা? গায়ে কেটে সব মিলিয়ে রোজ 100 করে টাকা পাই। দিন শেষে 100 করে টাকা পাও, তাহলে আর মন্দ কিসে? এবার বলো তো কাকা, একদিনে কত ঘন্টা কাজ করতে হয় আর কি কি কাজ করতে হয়? না মানে আমিও করতে চাইছিলাম আর কি।
তুই যদি করতে পারিস তাহলে বেশ। তো আমি জমিদারের সঙ্গে কথা বলে দেব। আর কাজের ব্যাপারে চিন্তা করিস না, তুই সেই কাজ করতে পারবি। তুই কর্মঠ ছেলে বলে কথা। ঠিক আছে কাকা, জমিদারের সঙ্গে কথা বলে তাহলে আমায় এই কাজের ব্যবস্থাটা করে দিও। যাও, যেখান থেকে পারো ওই দুধওয়ালাকে ধরে আমার সামনে নিয়ে এসো। ওই দুধওয়ালাকে যতক্ষণ না আমি কারাগারে বন্দি করতে পারছি ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। আমি আমার পিতামশাইকে ওভাবে বিছানায় পড়ে থাকতে আর দেখতে পাচ্ছি না। আগে রাখুন না, আমরা ওই দুধওয়ালাটাকে ধরে নিয়ে আসছি এখনই। এরপর রাজকন্যা চন্দ্রমুখীর হুকুমে সৈন্য সামন্তরা ছুটে আসে রাখাল বালক চন্দনকে ধরে নিয়ে যেতে। চন্দন তখন তার গরুগুলোকে নিয়ে বাড়ির দিকে ফিরছিল। তখন তার পথ আটকে দাঁড়ায় রাজবাড়ির সৈন্যরা। এ কি, রাজবাড়ির সৈন্যরা আবার এসেছে আমার কাছে? তা ভাই, কালকে নিয়ে যাওয়া গরুর দুধ রাজকন্যার পছন্দ হয়েছিল, আবারও লাগবে বুঝি? ঠিক আছে, আমার সঙ্গে আবার বাড়িতে চলো, গরুর দুধ দুইয়ে একেবারে খাঁটি দুধ দিতে পারবো। না না, আমাদের আজকে দুধ লাগবে না, বরং তোমাকে লাগবে। কাল তুমি তোমার ওই বিক্রি করা দুধের সঙ্গে কি ভেজাল মিশিয়েছিলে বলো? তোমার থেকে নেওয়া দুধের তৈরি পায়েস খেয়ে রাজা মশাই নিজে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। তাই রাজকন্যা তোমায় তুলে নিয়ে যেতে বলেছেন। তিনি তোমায় শাস্তির ব্যবস্থা করবেন। রাজবাড়িতে ভেজাল দুধ পাঠানোর জন্য শাস্তি পেতে প্রস্তুত হও। কি বলছো কি তোমরা? আমি দুধে কোনো ভেজাল মিশাইনি, অযথা আমাকে ভুল বুঝছো। এরপর সৈন্য সামন্তরা জোরপূর্বক চন্দনকে রাজবাড়িতে ধরে নিয়ে যায়। আর তাকে ধরে নিয়ে যাওয়ার পর পালিত গরুগুলো একা একাই বাড়িতে ফিরে যায়। গরুগুলোকে একা বাড়িতে ফিরতে দেখে চন্দনের মা ভীষণ চিন্তিত হয়ে পড়ে। কি ব্যাপার? হিরে মানিক, লালু, কালু, তোরা একাই ফিরে এসেছিস কেন? আমার চন্দন কোথায়? ও তোদেরকে একা একা বাড়িতে ছেড়ে দিয়ে ছেলেটা আবার কোথায় গেল? সকাল সকাল না খেয়ে বেরিয়ে পড়লো তোদের নিয়ে, এখনো বাড়িতে ফিরছে না। ছেলেটাকে নিয়ে আর বাড়ি না। তখনই চন্দনের কাকা তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসে। এ কি ঠাকুরপো, তুমি এভাবে তাড়াহুড়ো করে এলে যে? আর এভাবে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? কোথা থেকে এলে এভাবে বলো? সর্বনাশ হয়ে গেছে বৌদি। তোমার ছেলেকে সৈন্য সামন্তরা রাজবাড়িতে ধরে নিয়ে গেছে রাজকন্যা আদেশে। রাজকন্যা নাকি তোমার ছেলেকে শাস্তি দিবে, কারণ কাল নাকি তোমার ছেলে ভেজাল মেশানো দুধ বিক্রি করেছে রাজবাড়ির সৈন্যদের কাছে। আর সেই দুধের তৈরি পায়েস খেয়ে নাকি রাজা মশাই নিজে অসুস্থ হয়ে গেছে। না না, এটা হতে পারে না। আমার চন্দন এ কাজ কিছুতেই করতে পারে না। এই জন্যই তো কাল তোমরা অত খুশি হলেও আমি খুশি হইনি, কারণ রাজবাড়ি আর রাজবাড়ির সব লোকেরা আমাদের জন্য অভিশাপ। এরা কখনোই আমাদের জন্য ভালো কিছু করতে পারে না। এদের জন্য আমাদের শুধু ক্ষতি হয়ে এসেছে। এখন আর পুরনো কাসুন্দি ঘেটে কি হবে বৌদি? এখন যেটা হয়েছে সেটা কিভাবে আমরা মোকাবেলা করব সেই চিন্তা করো। এখন আমি কি করে আমার ছেলেকে ওই রাজবাড়ির রাজকন্যার হাত থেকে বাঁচাবো? আমি তো কোনো রকম কোনো ভেজাল মেশাইনি আমার বিক্রি করা দুধে, এটা তো কোনোদিনও সম্ভব নয়। তবে কি সেদিন অনেকটা সময় দেরি হওয়ার কারণে দুধগুলো পচে নষ্ট হয়ে গিয়েছিল? তাও যদি হয়, সেটা তো চুলার আঁচে দেওয়া মাত্রই ছানা কেটে যাওয়ার কথা। কিন্তু এরা তো আমায় সেরকম কিছু বললো না যে দুধ নষ্ট ছিল কিংবা ছানা কেটে গিয়েছিল। শুধু বলল আমার থেকে কেনা দুধের পায়েস রাজামশাই খেয়েও অসুস্থ হয়ে গিয়েছিল। দুধ পচে গেলে যদি সেটা থেকে ছানা কেটে যায় তাহলে সেটা দিয়ে তো আর নিশ্চয়ই রাজকন্যা পায়েস রান্না করেনি। তাহলে দুধ তো ভালোই ছিল। হিসেবটা কেমন জানি গরমিল লাগছে, কিছুতেই মেলাতে পারছি না। রাজকন্যা, এই তো সেই দুধওয়ালা। আপনার সামনে এনে একে হাজির করেছি। এবার আপনি তাকে যা শাস্তি দেওয়ার দিন।
তোমার নাম কি বালক? আমার নাম চন্দন। বাহ, চমৎকার! তোমার লোভ তো দেখছি অতিমাত্রায়। তাই চন্দননগর থেকে গোটা রাজ্যের নামটাই নিজের নামে নামকরণ করে নিয়েছো। নামটা তো নিশ্চয়ই তোমার বাবা মাই রেখেছিল, তাই না? তা লোভী কি তুমি নাকি তোমার বাবা মা? রাজকন্যা, দয়া করে এভাবে বলবেন না। আমার মৃত বাবাকে নিয়ে এভাবে গালমন্দ করবেন না। চুপ করো বালক, তোমার তো সাহস মন্দ নয়। তুমি রাজকন্যাকে শেখা দিয়ে আসছো যে রাজকন্যা কিভাবে তোমার সাথে কথা বলবে। একই ভেজাল দুধ বিক্রি করার মতো দুঃসাহস দেখিয়েছো। আর তোমার সেই ভেজাল দুধ খেয়েই তো চন্দননগরের মহারাজ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে কাল রাত থেকে। আর তারপরও তোমার ভয় ডর বলতে কিচ্ছুটি নেই। তুমি জানো তোমায় আমি কত বড় শাস্তি দিতে পারি এহেন অন্যায় কাজের জন্য? মহারাজকে পূর্ব পরিকল্পিতভাবে মারার ষড়যন্ত্র করেছো তুমি। না না, এই অপবাদ দেবেন না রাজকন্যা। আমি আপনার কাছে হাত জোড় করছি। আমি সামান্য রাখাল বালক। আমার কি শত্রুতা থাকতে পারে রাজা মশাইয়ের সঙ্গে? যদিও আমার বিক্রি করা দুধ নষ্ট হয়ে থাকে, তাতেও আমার কোনো হাত ছিল না রাজকন্যা। আমি ইচ্ছাকৃতভাবে আপনাদের কাছে ভেজাল দুধ বিক্রি করিনি, এই কথা আমি জোর গলায় বলতে পারি। তুমি কত খাঁটি দুধ বিক্রি করেছো তার প্রমাণ তো আমরা পেয়েছি। এই, তোরা কে কোথায় আছিস? যা শিগগির একে রাজকারাগারে বন্দি কর। তারপর পিতামশাই সুস্থ হলে তিনি এর আরো কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। এরপর রাজকন্যার আদেশে চন্দনকে ধরে বেঁধে নিয়ে যাওয়া হয় রাজকারাগারে। সৈন্যদের হাতে বন্দী হয়ে কারাগারের দিকে যেতে থাকে চন্দন, আর সে বলে ওঠে, আমি আপনার কাছে মুক্তি চাই না রাজকন্যা। শুধু বলবো, আমি যদি সৎ হয়ে থাকি তাহলে আমার বিধাতা আমাকে ন্যায় বিচার ঠিকই পাইয়ে দিবেন একদিন। বিধাতা তোমার এই কথা কোনোদিনও শুনবে না বালক, কারণ তোমার মতো পাপাকারীর শাস্তি হবেই। ঠাকুরপো, আমি এক্ষুনি রাজবাড়িতে যাব। আমার চন্দনকে সেখান থেকে মুক্ত করে আনতে হবে। আমার ভুল অপবাদে তাকে ধরে নিয়ে গেছে সৈন্যরা। সকলের ভুল ধারণা ভাঙিয়ে আমার চন্দনকে যে ছাড়িয়ে আনতেই হবে। তুমি আমার সঙ্গে যাবে তো ঠাকুরপো? মানে হ্যাঁ, চলো বৌদি। তখনই ঘর থেকে চন্দনের কাকি বেরিয়ে আসে। এই না, তুমি কোথায় যাবে? আমি ঘর থেকে সব শুনেছি। চন্দনকে নাকি রাজবাড়িতে শাস্তি দেবে বলে ধরে নিয়ে গেছে। রাজকন্যা যখন একবার ভেবে নিয়েছে সে চন্দনকে শাস্তি দেবে, তাহলে আর চন্দনের রক্ষে নেই। তাহলে তুমি শুধু শুধু সেখানে গিয়ে কি করবে বলো তো? সেখানে গিয়ে আরো নিজের বিপদ রেখে এনো না। বাহ, কি চমৎকার বিচার তোমার, মাধুরী। আমার ছেলেটা যখন কাল সৈন্যদের কাছে দুধ বিক্রি করে এক তোলে স্বর্ণ মুদ্রা দিয়েছিল, তখন তো হাত পেতে সেগুলো নিয়েছিলে। খুব ভালো লেগেছিল, তাই না? আর যখন আমার ছেলেটার এত বড় বিপদ, তখন তার পাশে না দেখে সরে যেতে চাইছো। ঠিক আছে, তোমাদের কাউকে যাওয়া লাগবে না। আমি একা যাব আমার ছেলেকে বাঁচাতে। আহা বৌদি, তুমি মাধুরীর কথা অত ধরছো কেন? আমি তো বলেছি আমি তোমার সঙ্গে যাব। মাধুরী, এদিকে একটু এসো তো। এই কথা বলে চন্দনের কাকা মাধুরীকে একটু দূরে সরিয়ে নিয়ে ফিসফিস করে তাকে কিছু একটা বলতে থাকে। তোমার কি মাথা টাথা একেবারে গেছে নাকি? ওই চন্দন যদি বিনা দোষে শাস্তি পেয়ে কারাগারে বন্দী হয়ে থাকে, তাহলে আমাদের আর আয় রোজগারও বন্ধ হয়ে যাবে। চন্দনের আয় রোজগার দিয়েই তো এই সংসারটা চলে, সেটা কি ভুলে গেছো নাকি? তাই বলে ওই রাজবাড়িতে গিয়ে তুমি যদি কোনো বিপদে পড়ে যাও? আরে না না, আমি কি বোকা নাকি যে ভুলভাল কথা বলে বিপদে পড়বো? এখন আর সময় নষ্ট করো না, আমাকে আর বৌদিকে রাজবাড়িতে যেতে দাও। চলো বৌদি, চলো। এরপর চন্দনের মা আর চন্দনের কাকা রাজবাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। মন্ত্রী মশাই, আমি এখানে আছি। রাজামশাই দেখাশোনা করছি। আপনি ওদিকটাতে গিয়ে দেখুন রাজকন্যা চন্দ্রমুখীর রাগের মাথায় আবার কোনো ভুল করে না বসে। না না মহারানী, রাজকুমারী চন্দ্রমুখী এবার আর কোনো ভুলভাল কিছুই করেনি, বরং একেবারে সঠিক কাজ করেছে।
ওই ভেজাল দুধ বিক্রি করা দুধওয়ালাকে রাজ কারাগারে বন্দি করেছে সে। কি বলছেন কি? ওই দুধওয়ালাকে ধরে এনে রাজকারাগারে বন্দি করেছে রাজকন্যা? আমরা শতভাগ নিশ্চিত না হয়ে একটা নির্দোষ লোককে কখনো কারাগারে বন্দি করতে পারি না মন্ত্রী মশাই। রাজা মশাই সুস্থ হওয়ার পর না হয় সবকিছু বিচার বিবেচনা করা যেত। রাজকন্যাকে আগ বাড়িয়ে এত কিছু করতে কে বলেছে বলুন তো? আমার মনে হচ্ছে রাজকুমারী চন্দ্রমুখী একেবারে সঠিক কাজ করেছে। আপনি এত চিন্তিত হবেন না। রাজামশাই আগে সুস্থ হয়ে উঠুক, তারপর তিনি আবার নতুন করে না হয় সিদ্ধান্ত নেবেন। আমি এখন আসছি, দেখি রাজ দরবারের কি অবস্থা। জীবনে কোনো দিনও ভাবিনি এই অন্ধকার কারাগারে আমাকে কখনো কোনো দিনও বন্দি হতে হবে। তবে আমি নিজের কাছে পরিষ্কার, আমি কোনো অন্যায় করিনি, তাই আমি ভেঙে পড়িনি। আমার আত্মবিশ্বাস আছে আমি যদি নির্দোষ হই তবে আমি এখান থেকে মুক্ত হবই। তবে মায়ের কাছে কি এতক্ষণে আমার এই রাজ কারাগারে বন্দি হওয়ার খবরটা পৌঁছে গেছে? তাই যদি হয় তাহলে তো নিশ্চয়ই মা অনেকটা ভেঙে পড়ছে। মাকে কি সান্ত্বনা দেওয়ার মতো কেউ আছে পাশে? আমি জানি আমি ছাড়া আমার মায়ের পাশে থাকার মতো আর কেউ নেই। তাই বিধাতা, তোমাকে আমি ডেকে বলছি, তুমি আমার মায়ের পাশে থেকো, আমার মায়ের মনে সাহস জগিও। মানে মন্ত্রীমশাই, শুনলাম রাজামশাই নাকি শয্যাশায়ী, তিনি ভীষণ অসুস্থ, তাই তার সঙ্গে কথা বলার কোনো ব্যবস্থা নেই নিশ্চয়ই এখন। তাই আমরা রাজকন্যার সাথে কথা বলতে চাই, যিনি আমাদের ছেলেকে শাস্তি দিয়েছেন। না না, যা কথা বলার আমার সঙ্গে বলুন। রাজকন্যার এত সময় নেই, এক কাহিনী নিয়ে বারবার সেই রাজ দরবারে আসবে। দয়া করে একটি বারের জন্য রাজকন্যাকে ডেকে দিন না। আমি তাকে জিজ্ঞাসা করতে চাই কোন অপরাধে আমার ছেলেটাকে সে বন্দি করেছে। এটা কি মামার বাড়ির আবদার নাকি? বললেই রাজকন্যা এখানে এসে হাজির হবে। আর তাছাড়া রাজকন্যা এত কি প্রয়োজন পড়েছে আপনাদের এত এত প্রশ্নের জবাব দেওয়ার? আপনাদের ছেলে ভেজাল দুধ বিক্রি করে চরম অন্যায় করেছে এবং সে তার কর্মের ফলে শাস্তি পেয়েছে। আমি নিশ্চিত আমার ছেলে কোনোদিনও এমন খারাপ কাজ করতে পারে না। সে কখনোই ভেজাল দুধ বিক্রি করতে পারে না মন্ত্রী মশাই। তাই আমি একটি বারের জন্য হলেও রাজকন্যার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। শুনেছি সে নাকি নিজে তার পিতামশাইয়ের জন্য পায়েস রান্না করেছিল, তাই আমার সঙ্গে তার কথা বলাটা জরুরি। কি ব্যাপার মন্ত্রী মশাই, রাজ দরবারে তো চেঁচামেচি কেন? শুনলাম কে বা কারো নাকি আমার খোঁজ করছে রাজ দরবারে। আমি গো রাজকন্যা, আমি তোমার খোঁজ করছিলাম। এই কে তুমি? তোমার সাহস হয় কি করে আমাকে তুমি করে সম্বোধন করো? আপনি করে বলো। রাজকন্যাদেরকে সম্মান করে আপনি করে বলতে হয়, এটা জানো না? মানে আপনি তো আমার মেয়ের বয়সী, তাই আর কি তুমি বলে ফেলেছিলাম। আমাকে ক্ষমা করবেন রাজকন্যা। কে বলছো কি গো মা? চন্দনদাকে রাজকারাগারে বন্দি করা হয়েছে নাকি? তাও আবার ভেজাল দুধ বিক্রি করার অপরাধে? হ্যাঁ রে হ্যাঁ, তবে আর বলছি কি, চন্দনটা শেষে কিনা ভেজাল দুধ বিক্রি করবে? না না না, আমার এসব মোটেই বিশ্বাস হয় না। আর যাই করুক না কেন, চন্দন ছেলেটা কিন্তু আমাদের খুবই সৎ। আমার অন্ধবিশ্বাস করা রাখো তো। আজকাল কাউকে বিশ্বাস করা যায় না মা। সেদিন আমার পাঠশালা যেতে দেরি হতে আমি তো দেখলাম চন্দনদা বাজারের উল্টো রাস্তার দিক থেকে আসছিল। উল্টো দিকে কি করতে গিয়েছিল বলো তো? আমার তো মনে হয় চন্দনদা দুধে জল মিশিয়ে আরো অন্যান্য কিছু মিশিয়ে তারপর বিক্রি করে বেশি পয়সা পাওয়ার লোভে। তারপর লাভের অংশটুকু নিজের ঘটিতে রেখে দেয়। কি জানি, সেটা হতে পারে। যাকে ছেলেটা এ যাত্রায় যেন বেঁচে যায়, তা না হলে আমাদেরও তো সব আয় রোজগার লাটে উঠবে রে।
আচ্ছা রাজকন্যা, আপনার কাছে আমার শুধু একটাই প্রশ্ন। আপনি যখন পায়েস রান্না করেছিলেন তখন কি ওই দুধে চানা কেটে গিয়েছিল? না না, এমন কিছু তো ঘটেনি। তাহলে আপনারা বলছেন কি করে আমার ছেলের বিক্রি করা দুধ ভেজাল ছিল আর সেটা নষ্ট ছিল? আমি এত কিছু জানি না। ওই দুধের তৈরি পায়েস খেয়েই তো আমার পিতামশাই অসুস্থ হয়ে পড়েছে। তার মানে ওই দুধেই ভেজাল ছিল। আর এত কিছুর কৈফিয়ত আপনাদেরকে কেন দিতে যাব আমি? মন্ত্রী মশাই, এক্ষুনি এদেরকে এখান থেকে বিদায় করুন, নয়তো এদেরকেও আমি কারাগারে ঢোকানোর ব্যবস্থা করব। এ কথা বলে রাজকুমারী চন্দ্রমুখী সেখান থেকে চলে যায়। রাজকুমার কি বললে শুনলেন না? এরপরও আপনারা এখানে দাঁড়িয়ে ভিড় জমালে আপনাদেরকেও কারাগারে বন্দি করা হবে। আমার ছেলেটা কোনোভাবে কারাগার থেকে কি মুক্তি পাবে না? রাজা মশাই সুস্থ হয়ে ওঠার পরে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তারপরে বোঝা যাবে আপনার ছেলে মুক্তি পাবে নাকি না পাবে। আজকের মতো আপনারা আসতে পারেন। চলো বৌদি, চলো বাড়ি ফিরে চলো। এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই। রাজা মশাই সুস্থ হওয়ার অপেক্ষা করতে হবে এখন আমাদেরকে। এত বড় অন্যায় করে পার পেয়ে যাবে এই রাজকন্যা চন্দ্রমুখী থাকতে, সেটা কিছুতেই হতে পারে না। এ কথা বলতে বলতে রাজকুমারী চন্দ্রমুখী তার পিতামশাইয়ের কক্ষে ঢোকে। রাজকন্যা, কি হয়েছে কি? তোমাকে এত রাগান্বিত দেখাচ্ছে কেন? রাগান্বিত দেখাবে না তো এমন পরিস্থিতিতে কি আমাকে শান্ত দেখাবে নাকি মাতা? কেউ আমার পিতামশাইকে মেরে ফেলার পরিকল্পনা করেছে আর আমি তাকে এমনি এমনি ছেড়ে দেব? কখনোই না। আমি তাকে শাস্তি দিয়েছি, এখন আমার শান্তি লাগছে মনের মধ্যে। পিতামশাই, পিতামশাই, আপনি জলদি সুস্থ হয়ে উঠুন। সুস্থ হয়ে উঠে যখন আপনি জানতে পারবেন আপনার রাজকন্যা আপনার হত্যার চেষ্টাকারীকে শাস্তি দিয়েছে, আপনি নিশ্চয়ই খুশি হবেন। আর আমি আপনার সেই খুশি খুশি মুখখানা দেখার অপেক্ষাতে আছি। রাজা মশাই আর রাজকন্যা দুজনই একরকম। এরা রাগের বশে কখন কি সিদ্ধান্ত নেয় এরা নিজেরাও জানে না। যাকে রাজকন্যা যেটা করার তা তো করেই ফেলেছে, এখন একে আর বুঝিয়ে লাভ নেই। রাজা মশাই সুস্থ হয়ে উঠলে তাকেই বরং সবটা বুঝিয়ে বলতে হবে আমাকে। আমি অযথা কোনো মানুষকে কষ্ট পেতে দিতে পারি না। এরপর বেশ খানিকটা রাত হয়ে যায়। ওদিকে চন্দনের মা বাড়িতে ফিরে গিয়ে তার ছেলের জন্য চিন্তা করতে থাকে। এরপর তার শরীরটা হঠাৎ করে বেশ অসুস্থ হয়ে যায়। একই ছেলেটা ওদিকে এত বড় কাণ্ড বাঁধিয়ে বসে আছে, আর তুমি এদিকে না খেয়ে দে শরীরটা এভাবে অসুস্থ করলে তোমায় দেখবে কে বলো তো বৌদি? তাই বলছি কে নাও। ও কাকিমা, যা হবার তা হয়ে গেছে। এখন তুমি এভাবে না খেয়ে অসুস্থ হলে কি আর চলবে? চন্দনদা ফিরে আসবে, বিধাতাকে ডাকো। রাজামশাই যেন সুস্থ হয়ে তোমার ছেলেকে মুক্ত করে দেয়। এখন তুমি খাবার খেতে যাবে, চলো তো। না, আমি কিচ্ছুটি খাবো না। আমার ছেলেটা ওদিকে কারাগারে পচে মরবে আর আমি এখানে মনের সুখে অন্ন গ্রহণ করব। না না, আমার ছেলেটা বাড়ি ফিরে না আসা অবধি আমি খাবো না। এ আবার নতুন কি জ্বালায় পড়লাম আমি বলো তো বৌদি? তুমি এভাবে শয্যাশায়ী হয়ে পড়লে তোমার সেবা শুশ্রূষা কে করবে? আমার বাপু অত সময় নেই। তোমাদের কাউকে দেখতে হবে না, আমি আমার নিজের খেয়াল নিজেই রাখতে পারবো। এবার তোমরা যাও, আমাকে একা থাকতে দাও। আচ্ছা, ওই ছেলেটা কি সত্যি ভেজাল দুধ বিক্রি করেছিল? না মানে দুধটা যদি ভেজাল দুধই হবে তাহলে সত্যিই তো আগুনের আঁচে যাওয়া মাত্রই তাতে ছানা কেটে গেল না কেন? আমি তো দিব্যি ওটা দিয়ে পায়েসও রান্না করেছিলাম। কই, কোনো সমস্যা তো চোখে পড়েনি তখন আমার। তবে কি আমি ছেলেটাকে কারাগারে বন্দি করে ভুল করেছি? জীবনে এই প্রথম আমার নেওয়া সিদ্ধান্ত যে আমার নিজের অজান্তেই অস্বস্তি লাগছে। ছেলেটার চোখে মুখে কেমন সহজ সরল ভাব ছিল। মনে হচ্ছিল না যে ওই ছেলেটা এমন অন্যায় কাজ করতে পারে। আমার কি ছেলেটার সাথে একটু ভালো করে কথা বলা উচিত ছিল? তবে কি আমি কারাগারে একবার তার
তার সঙ্গে গিয়ে দেখা করে আসবো? হ্যাঁ হ্যাঁ, সেটাই করব আমি। সত্য মিথ্যা যাচাই যে আমাকে করতেই হবে। যেই ভাবা সেই কাজ। রাজকন্যা চন্দ্রমুখী তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে রাজকারাগারের দিকে রওনা দেয়। একই রাজকন্যা, আপনি এত রাতে রাজ কারাগারে ঢুকতে চাইছেন? হ্যাঁ, নতুন বন্দী হওয়া বালকটির সঙ্গে আমার কথা আছে। খুলে দাও রাজকারাগারের দরজা। আগে রাজকন্যা। এরপর রাজকন্যার আদেশে রাজকারাগারের প্রহরী রাজকারাগারের তালা খুলে দেয়। এরপর রাজকন্যা রাজকারাগারের ভেতরে প্রবেশ করে। চন্দন সেই কারাগার নামক অন্ধকার কালকুঠুরিতে বসে বসে তার মায়ের জন্য চিন্তা করতে থাকে। এখন তো অনেকটা রাত হয়ে গেছে, এতক্ষণে তো নিশ্চয়ই মায়ের কানে পৌঁছে গেছে যে তার ছেলে চন্দন অন্যায় অপবাদে কারাগারে বন্দী হয়েছে। মা নিশ্চয়ই এ কথা মেনে নিতে পারছে না। নিশ্চয়ই আমার মা ভীষণ কষ্ট পাচ্ছে। মাকে বোঝানোর মতো কেউ কে আছে মায়ের পাশে? আমিও তো নেই যে আমার অবুঝ মাকে একটু বোঝাবো। হে বিধাতা, আমি যদি সত্যিই কোনো অন্যায় করে থাকি নিজের অজান্তে, তাহলে তার শাস্তি তুমি আমাকে দাও, কিন্তু আমার ওই অবুঝ অসহায় মাকে তুমি কোনো শাস্তি দিও না আমার জন্য। আমার মা যে তার স্বামীকে হারিয়েছে, এরপর তার সন্তানকে ছেড়ে থাকতে যে তার অনেক কষ্ট হবে। মায়ের চিন্তা করতে করতে চন্দনের চোখের কোণা দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করে। তখনই রাজকন্যা চন্দ্রমুখী কারাগারের সামনে এসে দাঁড়ায়। এই যে রাখাল বালক। কে? ও রাজকুমারী, আপনি এখন এখানে? এই এত রাতে আপনি অন্ধকার কারাগারে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন হয়েছে তাই এসেছি। কিন্তু তুমি আমায় কেন প্রশ্ন করছো? রাজকুমারীর মুখে মুখে তাকে প্রশ্ন করার অধিকার তোমায় কে দিয়েছে? আমায় ক্ষমা করবেন রাজকুমারী, আমি আপনার মুখে মুখে প্রশ্ন করতে চাইনি। অসময়ে আপনাকে এখানে দেখে কিছুটা চিন্তিত হয়ে প্রশ্নটা করে ফেলেছি। আমি আবার সেজন্য আপনার কাছে ক্ষমা চাইছি। ঠিক আছে ঠিক আছে, তোমার নামটা যেন কি বলেছিলে? ও হ্যাঁ, মনে পড়েছে, চন্দন, তাই তো? আজ্ঞে রাজকুমারী, আপনি আমার নামটা মনে রেখেছেন। আজ অনেকদিন বাদে আমি একটু শান্তিতে ঘুমোতে পারবো। আর যেদিন ওই রাজাকে আমি একেবারে চির নিদ্রায় পাঠাতে পারবো, সেদিন ঠিক তো আবার আরো ভালো ঘুম হবে। এ কি মন্ত্রী মশাই, আপনি এমন অট্টহাসি হাসছেন কেন এত রাত করে? এই হাসির যথাযথ কারণ আছে। কি কারণ এই হাসির পেছনে? রাজ্যের রাজামশাই তো ভীষণ অসুস্থ, আর আপনি আপনি এদিকে এভাবে অট্টহাসি হাসছেন, এটা কেউ জানতে পারলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। তাই তো সবাই ঘুমিয়ে যাওয়ার পর এই মধ্য রাতটাকে বেছে নিয়েছি আবার আনন্দ উল্লাসের জন্য। আমি যদি ভুল না করি, তাহলে রাজামশাইয়ের অসুস্থতার কারণ আপনি নিজে, তাই না মন্ত্রী মশাই? এই সামান্য কথাটুকু বুঝতে তোমার এত সময় লেগে গেল লালুনা? এছাড়া মন্ত্রীর স্ত্রী হয়েও এতটুকু বুদ্ধিও তোমার ঘটে থাকে না কেন লালুনা? থাকে, এর চেয়ে অনেক বুদ্ধি থাকে আমার ঘটে মন্ত্রী মশাই, আপনি শুধু সেটা চোখেই দেখেন না। যাই হোক, এখন খুলে বলুন তো, আপনি রাজামশাইয়ের সাথে কি করেছেন? না মানে আমি সবটা খুলে না বললে সবটা কি করে বুঝবো? আর সবটা বুঝে শুনে না নিলে আপনার যোগ্য স্ত্রী হবই বা কি করে? এই তারা মন্ত্রী থাকতে রাজা মশাইকে কখনোই সুখে শান্তিতে থাকতে পারে না, আর রাজা মশাইয়ের রাজ্যবাসীও সুখে থাকতে পারে না। তাই তো কায়দা করে রাজা মশাইকে অসুস্থ বানালাম, আর রাজা মশাইয়ের এক প্রজাকে তার দায় নিতে হলো। লালনা। ও আচ্ছা, এ তো দেখছি উদর পিণ্ডি বুদর কারে, এইবার বুঝেছি আমি। কিন্তু এসব করে কি লাভ মন্ত্রী মশাই? এত কিছু করেও তো গোটা রাজ্যকে হাতাতে পারলেন না এখনো। লালনা, হবে হবে, সবাই হলে সব হবে আমাদের। এই রাজ্য একদিন না একদিন আমাদের হবেই লালনা।
এই চন্দননগর রাজ্যের সাথে আমার নামের মিল রয়েছে, সেই নিয়েও তো আপনি আমায় কটাক্ষ করে কথা বলেছিলেন। তাহলে এই নাম আপনার ভুলে যাওয়ার কথা নয়। আপনার একদম ঠিকঠাকই মনে আছে, আমার নাম চন্দন। রাজকুমারী চন্দ্রমুখী কোনো কিছুই ভুলে যায় না। এই যেমন আমার আরো মনে আছে, পায়েস রান্নার সময় আসলেই কোনো সমস্যা আমার চোখে পড়েনি। পায়েসটা তো তোমার থেকে কিনে নিয়ে আসা ওই দুধ দিয়েই তৈরি হয়েছিল। আমি ভালোভাবে রান্নাও করেছিলাম। আর আমার মনে আছে, আমি ওই পায়েস রান্নার শেষে একটু চেখেও দেখেছিলাম। কই, আমি তো অসুস্থ হইনি ওই পায়েসটা খেয়ে। তাহলে কি সমস্যা তোমার থেকে কিনে নিয়ে আসা ওই দুধে ছিল না? সমস্যা তাহলে অন্য কোনো খাবারের মধ্যে ছিল? তাহলে কি আমি তোমার শাস্তি দিয়ে ভুল করেছি? সে কথা আমি কি করে বলবো রাজকুমারী, তবে আমি নিশ্চিত আমি কোনো ভেজাল মেশানো দুধ বিক্রি করিনি। আমি তো এখন শুধুমাত্র এটা ভেবেই অবাক হচ্ছি, আপনি নিজেই নিজের করা বিচার নিয়ে চিন্তিত, আর আপনার মতো অহংকারী এক রাজকুমারী একজন সামান্য রাখালকে ন্যায় বিচার পাইয়ে দিতে এত কিছু ভাবছে। না মানে, আমি যতদূর শুনেছি আমাদের রাজ্যের রাজকুমারীর অনেক দেমাক, সে নিজের কাজে নিজে কখনোই অনুতপ্ত হয় না। তবে আজ আমি আমার নিজের চোখে এ কি দেখতে পাচ্ছি রাজকুমারী। চুপ করো রাখাল বালক, তোমার ভালো চেয়ে আমি এখানে এসেছি তোমার সঙ্গে কথা বলতে। তাই বলে তুমি আমার মাথা কিনে নাওনি যে তোমার যা ইচ্ছে তাই আমাকে বলতে পারবে। ভুলে যেও না, তুমি কিন্তু রাজকন্যা চন্দ্রমুখীর সাথে কথা বলছো। আমি তোমার সঠিক বিচার পাইয়ে দেব বলেই তোমার সঙ্গে আলোচনা করতে এসেছিলাম। যাকে তোমার সাথে আলোচনা করে কোনো লাভ নেই। আমার যেটা ঠিক বলে মনে হবে সেটাই আমি করব। এ কথা বলে রাজকুমারী চন্দ্রমুখী রাজ কারাগার থেকে বেরিয়ে যায়। রাজকুমারী অহংকারী হলেও তার মনের মধ্যে কোমলতাও আছে, সেটা হয়তো সবাই জানে না। ছেলেটা অন্যায় অপরাধ করতে গিয়ে ওই রাজ কারাগারে বন্দি হয়ে রয়েছে, আর তার মা এদিকে আবার শোকে শয্যাশায়ী হয়েছে। আর সেই সকাল থেকে তোর জন্য আমায় রান্না বান্না সব একা হাতে করতে হচ্ছে। আমার আর এসব কিছু করতে ভালো লাগছে নে। মা, তুমি কাজ করছো তার সঙ্গে এতবার বক বক কেন করছো? একটু শান্ত হয়ে চুপচাপ কাজ করতে পারো না নাকি? শোন চুমকি, আমাকে একদম জ্ঞান দিতে আসবি নে। আমি কাজ করলে এভাবে বক বক করেই কাজ করব। আর তোর ভালো না লাগলে তুই এখান থেকে চলে যা। এখান থেকে চলে যাব মানে? ঘরে গেলেও কি আর তোমার কথা থেকে পালাতে পারবো? তোমার গলার যা জোর, সকাল থেকে একটি কাকপক্ষীও আমাদের বাড়ির আশেপাশে বসতেই পারেনি। তবে রে, আমার গলার আওয়াজ নিয়ে এত বড় কথা? দাঁড়া, আমি তোর কথা বলা বের করছি। মামে, সকাল সকাল এমন চেঁচামেচি কেন করছো বলো তো মাধুরী? সকাল হয়েছে সেই কখন, সামান্য এক কাপ চাটুকু জুটলো না। কি এমন কাজকর্ম করছো তোমরা যে এত চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় করেছো? কি আর করব, দেখতে পাচ্ছ না তোমার বৌদি কেমন কাজকর্ম সব ছেড়ে চুড়ে হাত পা তুলে বিছানায় পড়ে আছে, আর এদিকে আমাকেই তো সংসার সামলাতে হচ্ছে। তাই বলে এত চেঁচামেচি করবে নাকি তোমরা? বৌদি তার ছেলে অন্তঃপ্রাণ, ছেলেটা এমন অবস্থায় বৌদি তো শয্যাশায়ী হবে। দেখি রাজামশাই সুস্থ হলে ছেলেটাকে যদি বাড়ি ফিরে আনা যায় তাহলে সব আগের মতোই ঠিকঠাক হয়ে যাবে। সে কটা দিন তোমরা একটু কষ্ট করে সংসারটা সামলাও। এখন তো বুঝতে পারছো যে আমাদের সংসারে বৌদি আর তার ছেলের চন্দনের কতটা অবদান। ওরা না থাকলে আমাদের সংসারটা ভেসে যাবে, বুঝলে? রাজবৈদ্য মশাই, কি বুঝছেন? কি রাজামশাইকে সুস্থ হতে আরো কত সময় লাগবে বলুন? ওদিকে একটা অন্যায় অবিচার কাণ্ড ঘটে যাচ্ছে। রাজামশাই সুস্থ না হলে যে নানা দিকে সমস্যা আরো বেড়ে যাবে। আপনি বিচলিত হবেন না মহারানী, আমি রাজামশাইকে ওষুধ দিয়ে দিয়েছি। আশা করি আজকেই রাজামশাই সুস্থ হয়ে উঠবেন। ঠিক আছে রাজবৈদ্য মশাই, আমি তাহলে সেই অপেক্ষাতেই রইলাম। হ্যাঁ ঠিক আছে মহারানী, আমি তাহলে এখন আসছি। আবার প্রয়োজন হলে ডেকে পাঠাবেন আমায়। বেশ। এরপর রাজবৈদ্য মশাই রাজামশাইয়ের কক্ষ থেকে বেরিয়ে যায়।
তিনি চলে যাওয়ার একটু বাদেই রাজামশাই চক্ষু মেলে তাকায়। রাজার চোখ মেলে তাকাতেই মহারানী ভীষণ খুশি হয়। মহারাজ, আপনি চোখ মেলে তাকিয়েছেন মহারাজ, তার মানে আপনি সুস্থ হয়ে গেছেন। কথা বলুন মহারাজ, আপনার এখন কেমন লাগছে? আগের থেকে কি কিছুটা সুস্থ অনুভূতি হচ্ছে? হ্যাঁ রানী, আমি এখন অনেকটা সুস্থ অনুভব করছি। কাল ওভাবে হঠাৎ পেটে ব্যথা করে অসুস্থ হওয়ার পরে কি থেকে কি হয়ে গেল বলো তো? কাল থেকে এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে তো রানী? না মহারাজ, কিচ্ছুটি ঠিক নেই। আপনি অসুস্থ ছিলেন, আর এদিকে আপনার রাজকন্যা কি কি কাণ্ড করেছে জানেন? কেন, এর মধ্যে আবার কি করেছে রাজকন্যা চন্দ্রমুখী? এরপর রানী মহারাজকে সব ঘটনা বর্ণনা করতে থাকেন। সব কথা শুনে রাজামশাই বলেন, চিন্তা করো না রানী, আমায় আর একটু সুস্থ হতে দাও। তারপর রাজ দরবারে গিয়ে সবাইকে একসঙ্গে ডেকে আমি সঠিক বিচার করার ব্যবস্থা করব। ঠিক আছে মহারাজ, আপনি এখন একটু বিশ্রাম নিন, আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। রাজকন্যা চন্দ্রমুখী নানা চিন্তায় রাগে ফোঁসফোঁস করতে থাকে আর রাজমহলের খোলা বারান্দায় পায়চারি করতে থাকে। না না, রাজকুমারী চন্দ্রমুখী কখনো ভুল করতে পারে না। বেশ হয়েছে, ওই রাখাল বালককে আমি শাস্তি দিয়েছি। আমি তো কোনো অন্যায় করিনি। ইস, কিন্তু কাল রাতে বোকামি করে কেন যে ওই কারাগারে যেতে গেলাম। রাখাল বালক আমায় কি ভাবলো কে জানে। সে যা ভাবার ভাবুক, ওকে আর আমি কারাগারের বাইরেই বের হতে দেব না। আর তাহলে ওই রাখাল বালকের সাথে আমার আর দেখাও হবে না। ওই রাখাল বালকের চোখে কি তেজ, নিজেকে নিয়ে কতটা অহংকার তার। সে যে কোনো ভুল করেনি এটা নিয়ে কত গর্বধার চোখে দেখতে পেয়েছি আমি। আবার আমার সামনে আমাকেই বলে কিনা অহংকারী রাজকন্যা। কি সাহস ওই সামান্য রাখাল বালকের! ওই বালক তো এই রাজকন্যা চন্দ্রমুখীকে চেনেনি এখনো। পিতামশাই একবার সুস্থ হয়ে উঠো, তারপর আমি বালকের শাস্তির পরিমাণ আরো বাড়ানোর ব্যবস্থা করব। কি ব্যাপার কি? রাজকন্যাকে দেখে মনে হচ্ছে সে খুব রেগে আছে এই মুহূর্তে। আমি কি রাজকন্যার রাগান্বিত হয়ে থাকার কারণটা জানতে পারি? কে? ও, মন্ত্রীমা। হ্যাঁ তো, আমাদের রাজকন্যা এইখানে এই দুপুরে গরমে হাঁটতে দেখে চলে এলাম। তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত রাজকন্যা? হ্যাঁ মন্ত্রীমা, আমি একটা বিষয় নিয়ে ভীষণ চিন্তিত। আর এই বিষয় নিয়ে আমি কারোর সঙ্গে খোলাসা করে কথাও বলতে পারছি না। আসলে আমি বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত। কি বিষয় নিয়ে তুমি এতটা চিন্তিত রাজকন্যা? আমায় খুলে বলে দেখোই না, হয়তো আমি কোনো সমাধানও বের করে দিতে পারবো। মন্ত্রীবধূ ললনার কথার উত্তরে রাজকন্যা চন্দ্রমুখী কিছু বলতেই যাচ্ছিল, তখনই সেখানে একজন দাসী এসে তাকে থামিয়ে দেয়। রাজকন্যা, আপনাকে এক্ষুনি রাজদরবারে ডেকে পাঠানো হয়েছে। আমাকে রাজদরবারে ডেকে পাঠানো হয়েছে? কিন্তু কে কে আমায় ডেকেছে রাজদরবারে? পিতামশাই তো অসুস্থ, তাহলে কে ডাকলো? রাজামশাই নিজে আপনাকে ডেকে পাঠিয়েছেন, কারণ আজ সকাল থেকে রাজামশাই আগের থেকে অনেকটা সুস্থ অনুভব করছে। ও মা, তাই নাকি? এই ভালো খবরটা আমায় আগে কেন দাওনি দাসী তোমরা? মন্ত্রিনীমা, আপনাকে আমি পরে সব কথা খুলে বলবো না হয়। চলুন এখন আমরা রাজদরবারে যাই। এ কথা বলে রাজকন্যা চন্দ্রমুখী সেই দাসীকে সঙ্গে করে রাজদরবারের দিকে চলে যায়। কি ব্যাপার কি? রাজামশাই এত দ্রুত সুস্থ উঠলো কি করে? মন্ত্রীমশাই তো আমাকে বলেছিল যে রাজামশাই সুস্থ হতে নাকি আরো অনেক সময় লাগবে। এরকম কিছু ওষুধই নাকি সে খাইয়েছিল তাকে। নিশ্চয়ই রাজবদ্ধমশাইয়ের ওষুধ খেয়ে এখন রাজামশাই এত দ্রুত সুস্থ হয়ে উঠেছে। যাকে আমি এখন রাজ দরবারে যাই, ওখানে কি হচ্ছে সেটা তো আমাকে দেখতে হবে।
রাজা মশাইয়ের করা সেই অন্যায় অবিচারের কথা আমি ভুলে যাইনি চন্দনের বাবা। এই রাজ্যের রাজা মশাই তোমার অপরাধ না থাকা সত্ত্বেও তোমার সঙ্গে অন্যায় করেছিলেন, অবিচার করেছিলেন। শুধু অন্যায় অবিচার নয়, তোমার প্রাণটা পর্যন্ত কেড়ে নিয়েছিল। সেই রাজা মশাইয়ের কন্যা, ওই রাজকন্যা কি করে ন্যায় বিচার শিখবে? তাই সে আমার ছেলে চন্দনের সাথেও এমন অন্যায় বিচার করছে। অন্যায়ভাবে আমার ছেলেকে রাজ কারাগারে বন্দি করে রেখেছে। কে জানে আমার ছেলেটা ওই রাজ কারাগার থেকে মুক্ত হতে পারবে কিনা। কিচ্ছুটি জানি না আমি, কিচ্ছু না। বৌদি, ও বৌদি। চন্দনের মাকে ডাকতে ডাকতে তার ঘরে প্রবেশ করে চন্দনের কাকা। বলো ঠাকুরপো, কিছু বলবে? চন্দনের কোনো খবর পেয়েছো? না গো বৌদি, চন্দনের কোনো খবর পাইনি। তুমি নিজেকে এভাবে ঘরবন্দি করেছো কেন বলো তো? তাই তোমাকে ডাকতে এসেছিলাম। আমার ওই সহজ সরল ছেলেটা কিভাবে কালকুঠুরিতে বন্দি হয়ে আছে বলো তো? আমি তাহলে মা হয়ে কি করে বাইরের আলো বাতাস দেখি? এরকম করলে তুমি নিজেই তো অনেক অসুস্থ হয়ে যাবে বৌদি। তুমি নিজেকে স্বাভাবিক করো। আর হ্যাঁ, আমি এখন রাজবাড়ি যাচ্ছি, গিয়ে খবর নিয়ে আসি রাজা মশাই সুস্থ হলেন কিনা। রাজা মশাই যদি সুস্থ হয়ে ওঠেন তাহলে তার কাছেই আমি চন্দনের জন্য আবার নতুন করে বিচার চাইবো। ওই রাজা মশাই আর কি বিচার করবে? সে কি কোনোদিনও ন্যায় বিচার করেছে? তার বিচারে তো চন্দনের বাবার মৃত্যু হয়েছে। ভুলে গেলে সে কথা? ও বৌদি, ভুলিনি, কোনো কিছুই ভুলে যায়নি। তবুও ঠিক আছে, তবুও যখন চেষ্টা করতে চাইছো, যাও তাহলে গিয়ে খবর নিয়ে এসো আমার চন্দনের। প্রহরীরা, যাও রাজ কারাগার থেকে সেই রাখাল বালকটিকে মুক্ত করে এখানে নিয়ে এসো। হুকুম মহারাজ। এ কি করছেন মহারাজ? রাজকন্যা নিজে ওই রাখাল বালককে তার অন্যায় শাস্তি হিসাবে রাজ কারাগারে বন্দি করেছে, আর আপনি তাকে মুক্ত করে দেওয়ার কথা বলছেন? রাজকন্যা অন্যায়ভাবে এভাবে কাউকে বন্দি করতে পারে না মন্ত্রী মশাই। ওই বালক আর রাজকন্যা দুজনই এখন এখানে উপস্থিত থাকবে। তারপর নতুন করে ওই বালকের বিচার হবে। যদি সত্যি বালকের কোনো অন্যায় থাকে তাহলে সে শাস্তি পাবে, নয়তো মুক্তি পাবে। এরপর রাজকন্যা চন্দ্রমুখী রাজদরবারে প্রবেশ করে, আর তার একটু পরেই রাজরক্ষীরা রাজকারাগার থেকে চন্দনকে মুক্ত করে রাজ দরবারে নিয়ে হাজির হয়। চন্দন আর রাজকন্যার চোখাচোখি হয় সামান্য কিছু সময়ের জন্য। এই অহংকারী রাজকন্যার মতিগতি তো বুঝতে পারছি না। একবার আমায় বন্দি করছে, আবার আমার সঙ্গে রাতের আধারে গিয়ে কথা বলছে, আবার আমায় মুক্ত করে দিচ্ছে। কি হচ্ছে কি এসব? রাজকন্যার মনে আসলে কি চলছে? এই রাখাল বালককে কারাগার থেকে কে এখানে নিয়ে এলো? পিতামশাই, এই রাখাল বালককে আপনার অসুস্থতার কারণ, একে এখানে মুক্ত করে এনেছে কে? আপনি রাখাল বালককে এক্ষুনি আমার কারাগারে নিক্ষেপ করার আদেশ দিন। তুমি শান্ত হও রাজকন্যা চন্দ্রমুখী। আমাকে আগে সব ব্যাপারটা খুলে শুনতে দাও, তারপর না হয় এই রাখাল বালকের বিচার অনুযায়ী তাকে যেখানে পাঠানো যাবে। না না পিতামশাই, আমি কিচ্ছু শুনতে চাই না। আগে এক্ষুনি এই রাখাল বালককে কারাগারে পাঠানো হোক, তারপর আমি আপনার সকল কথা শুনবো। এ তো মহা ঝামেলায় পড়া গেল। রাজদরবারের বিচার রাজামশাই নাকি তার রাজকন্যা করবে, সেটাই তো ঠিক করতে পারছেন না আপনারা। তাহলে আমি কি আদৌ সঠিক বিচার পাবো? অবশ্যই, তুমি অবশ্যই সঠিক বিচার পাবে। অন্যায় করে থাকলে তার জন্য শাস্তি পাবে, আর যদি অন্যায় না করে থাকো তাহলে তুমি কারাগারে বন্দির দশা থেকে মুক্ত হবে। ঠিক আছে, তবে সবটা যাচাই বাছাই করেই আমার বিচার হোক, তাহলে বোঝা যাবে রাজকন্যা চন্দ্রমুখী আমাকে প্রথমে কারাগারে নিক্ষেপ করে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন কিনা। এই রাখাল বালকটির তো সাহস মন্দ নয়, আমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে। আমি তো ভেবেছিলাম এর মুখোমুখি আর কখনোই হতে হবে না আমাকে, কিন্তু পিতামশাই তো সুস্থ হয়ে একে সবার আগে কারাগার থেকে সোজা রাজদরবারে নিয়ে এসেছে। অমনি রাখাল বালক আমায় দুটো কথা শুনিয়ে দেওয়ার সুযোগ পেয়ে গেল, কিন্তু এই সুযোগ তো তাকে পেতে দিলে চলবে না।
আমি হলাম চন্দননগর রাজ্যের একমাত্র রাজকুমারী, সুন্দরী, গুণবতী আর বিচক্ষণ বুদ্ধিমত্তা সম্পন্ন রাজকুমারী আমি। আমার দিকে কেউ আঙ্গুল তুলবে এটা তো আমি কখনোই হতে দেব না। পিতামশাই, আমি তো বিচার করেছি এই অপরাধীর, তবে আমার বিচারের উপর আপনার কোনো আস্থা নেই নাকি? আহ রাজকন্যা, এই রাজ দরবারের মাথা হলেন তোমার পিতামশাই, মানে এই গোটা রাজ্যের রাজা মশাই। তবে তুমি তার উপরে কেন কথা বলছো? একটু শান্ত হয়ে দাঁড়াও না, দেখোই না তোমার পিতামশাই কি বিচার করেন। অহংকারী রাজকন্যা বুঝতে পেরে গেছে যে সে আমায় কারাগারে নিক্ষেপ করে অন্যায় করেছে। এটা যে তার ভুল সিদ্ধান্ত ছিল, সে হয়তো সেটা উপলব্ধি করতে পেরেছে। কিন্তু তাতে কি, না কিছু রাজকন্যার মান কাটা যাবে যে এই কথা স্বীকার করে নিলে। তাই তো সে জোরপূর্বক এবার আমাকে কারাগারে বন্দি করে রেখে দিতে চাইছে। রাজামশাইকেও সঠিক বিচার করার সুযোগ দিতে চাইছে না। না না, পা চালিয়ে হাঁটি। এখন তো রাজ দরবারে বিচার সভায় বসার সময়। যদি রাজামশাই সুস্থ হয়ে থাকেন তাহলে আজ এই সময়ে চন্দনের বিচার তিনি হয়তো করবেন। সত্যি, যদি আজ রাজ দরবারে চন্দনের বিচার হয়ে থাকে সেখানে আমার উপস্থিত থাকাটা দরকার। রাজামশাইয়ের কাছে অনুরোধ করে হলেও চন্দনকে ফিরিয়ে আনতে হবে। চন্দন না থাকলে আমার ব্যবসা লাটে উঠবে। ঠাকুরপো, ও ঠাকুরপো, দাঁড়াও দাঁড়াও। এ কি বৌদি, আবার এদিকে ছুটে আসছিস কেন? কি হলো কি আবার? বৌদি, কি হলো কি? বৌদি, আমার হাতে সময় নেই, তার উপরে তুমি আবার পিছু রাখছো কেন বৌদি? ও ঠাকুরপো, আমাকেও নিয়ে চলো না রাজ দরবারে। যদি সত্যি সত্যি আমার চন্দনকে রাজ দরবারে নিয়ে আসা হয় কারাগার থেকে, আমি তো তাকে একটু চোখের দেখা অন্তত দেখতে পারবো, তাই না? রাজামশাই যদি সুস্থ হয়ে যায় তাহলে আমাদের চন্দন নিশ্চয় মুক্তি পাবে বৌদি। আমি তো তোমাকে বললাম চন্দনকে আমি ফিরে নিয়ে আসার চেষ্টা করব, তাহলে তুমি একটি নজর দেখার কথা কেন বলছো? আমরা তো জানি আমাদের চন্দন কত ভালো ছেলে, ও এমন ভেজাল মেশানো কাজ করতেই পারে না। যদি তাই হয় তাহলে আমাদের চন্দন নিশ্চয়ই মুক্তি পাবে। রাজা মশাইয়ের উপর আমার একটু ভরসা নেই গো ঠাকুরপো। ওই রাজা মশাই নির্দোষ মানুষকেও শাস্তি দেয়। আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো ঠাকুরপো। না না বৌদি, তুমি রাজামশাইয়ের উপর এতটা রাগ করে থেকো না। উনি আমাদের দাদাকে বিনা দোষে শাস্তি দিয়েছিলেন ঠিকই, তাই বলে সবার বেলায় একই কাজ করবেন না। তাহলে আর ওনার উপরে এই গোটা রাজ্যের ভার থাকতো নাকি বলো? যাগ্গে, পথের মাঝখানে কথা বললে আর সময় নষ্ট করতে চাইছি না। তুমি যখন যেতে চাইছো আমার সঙ্গে রাজদরবারে, তাহলে চলো। হ্যাঁ ঠাকুরপো, চলো। এরপর চন্দনের কাকার সঙ্গে চন্দনের মা রাজদরবারের দিকে রওনা দেয়। আজ 2 দিন হলো উনুনের আঁচে পুড়ে আমার রান্না করতে হচ্ছে। এই চন্দনের মা তো তার ছেলের শোকে এখানকার কুটোটিও ওখানেও সরাচ্ছে না। কি এক মহাজালায় পড়লাম আমি। এখন রান্না করতে গিয়ে এমন করছো কেন মা? আর অন্য সময় তো দেখি জেঠিমার চন্দনদাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য সবসময় মতলব করো। ওরা দুজন আমাদের বাড়ি থেকে চলে গেলেই নাকি তোমরা বেঁচে যাও। তবে এখন এমন কেন করছো? জেঠিমার চন্দনদা সত্যি যখন আমাদের এখানে থাকবে না, তখন বাড়ির এসব কাজ তো তোমাকেই করতে হবে মা। তখনকারটা তখন দেখা যাবে। আর তাছাড়া তোর জেঠিমার চন্দনদা এ বাড়িতে এমনি এমনি কাজ করে না। তার বিনিময়ে ওরা এ বাড়িতে থাকছে, খাচ্ছে, বুঝেছিস তো? বাড়ি কথা শিখে গেছিস দেখছি। আমার মুখে মুখে এত কথা না বলে আমার সাথে কাজে হাত মিলাতেও তো পারিস। সরতা, আমার এই সুন্দর হাতগুলো দিয়ে আমি তোমার সঙ্গে রান্না করবো? খেয়ে দিয়ে আর কাজ পেলাম না, তাই না? কাজ যখন করবি না তবে আর এত জ্ঞান দিচ্ছিস কেন? যা, তুই তোর কাজে যা, আর আমাকে আমার কাজ করতে দে। ঠিক আছে, তুমি করো তোমার কাজ। ওদিকে আমার পাঠশালায় যাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে, আমি পাঠশালায় চললাম মা। এ কথা বলে চুমকি রান্নাঘর থেকে বেরিয়ে যায়।
আজ্ঞে মন্ত্রী মশাই, এখানে কি হচ্ছে বলুন তো? আপনি তো বলেছিলেন রাজা মশাই সুস্থ হতে নাকি আরো 2 দিন সময় লাগবে, কিন্তু এখন জলদি সুস্থ হয়ে গেল কি করে রাজা মশাই? সব ওই বুড়ো রাজবদ্ধর ওষুধের গুণ। মাঝে মধ্যে ইচ্ছে করে ওই বুড়ো রাজবদ্ধটাকে টপকে দেই, লালুনা। রাজবদ্ধ কি এমন ওষুধ দিল রাজা মশাইকে যে রাজা মশাই এত জলদি সুস্থ হয়ে রাজ দরবারে চলে এসেছে, তাও আবার বিচার কাজ সম্পন্ন করার জন্য? জানি না গো লালুনা, আমি কিছুই জানি না। চুপচাপ এখানে আমি যেমন দাঁড়িয়ে আছি, তুমিও দাঁড়িয়ে থেকে দেখো কি হচ্ছে এখানে। বলো রাখাল বালক, তোমার কিছু বলার থাকলে তুমি সেটা খুলে বলো। তোমার মুখ থেকে সবটা শোনার পরে আমি আমার বিচার কার্য শুরু করব। যদি সত্যিই সেদিন তোমার বিক্রি করা গরুর দুধের সঙ্গে কোনো ভেজাল মিশিয়ে থাকো, তাহলে সেটা স্বীকার করো নিজের মুখে তুমি। আর স্বীকার করলে তোমার শাস্তি কিছুটা কমবে হয়তো। আর তুমি অস্বীকার করার পর যদি সেটা প্রমাণিত হয়, তাহলে কিন্তু তোমার শাস্তি কেউ কমাতে পারবে না। সেদিন আমাকে কোনো কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি রাজামশাই, আর আজ যখন সুযোগ পেয়েছি তবে আমি সকল ঘটনা বর্ণনা করে বলছি, আর অবশ্যই আমি সত্যি কথাই বলবো। এরপর চন্দন সেদিন ঘটে যাওয়া সব ঘটনাগুলো এক এক করে বর্ণনা করে রাজামশাইকে। এদিকে তখনই চন্দনের কাকা আর মা এসে সেখানে হাজির হয়। ওই তো আমার চন্দন। গো ঠাকুরপো, তুমি দেখতে পাচ্ছ আমার চন্দনকে? হ্যাঁ বৌদি, এখন তুমি চুপ করে এখানে দাঁড়াও। মনে হচ্ছে চন্দনের বিচার সভায় বসেছেন রাজামশাই। দেখি না রাজামশাই কি বিচার করেন, তারপর সুযোগ মতো কথা বলা যাবে। সবটা শুনে যা মনে হচ্ছে, এখানে তো রাখাল বালকের কোনো অন্যায় নেই। আর তাছাড়া সে এমন কাজ কেন করবে? সে তো আগে থেকেই জানতো না যে সেদিন তার কাছ থেকে রাজসৈন্যরা দুধ কিনতে যাবে। আগে থেকে যদি সে জেনে না থাকে, তাহলে কিভাবে সে পূর্ব পরিকল্পিত ভাবে আমাকে খারাপ কিছু খাওয়ানোর মতলব করে থাকতে পারে? তাই সর্বোপরি সবকিছু জেনে বুঝেই আমি এই কথা বলতে চাচ্ছি যে এই রাখাল বালক সম্পূর্ণ নির্দোষ। ভেজাল হয়তো অন্য কোনো খাবারের মধ্যে ছিল। দেখলা বৌদি, দেখলা, রাজামশাই আমাদের চন্দনকে নির্দোষ বলেছেন। তার মানে আমাদের চন্দন এবার মুক্তি পাবে। সত্যি বলছো ঠাকুরপো? আমি তো আমার কানকেও বিশ্বাস করতে পারছি না গো। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ রাজামশাই এই নিরপেক্ষ বিচার করার জন্য। রাজকুমারী চন্দ্রমুখী তো একপক্ষিক বিচার করেছিলেন, আমার কথা শুনতে চায়নি সে। তাই তো আজ 2 দিন আমায়ও কাল কঠুরি কারাগারে থাকতে হলো বিনা অপরাধে। এটা কি রাজকন্যার ভুল নয়? তোমার তো স্পর্ধা বন্ধ নয়। তুমি রাজসভায় দাঁড়িয়ে রাজকন্যা চন্দ্রমুখীর দিকে তাকে আঙ্গুল তোলো আর তার ভুল ধরার চেষ্টা করো। তুমি কি জানো তোমার এমন কথার জন্য তোমাকে আমি আবারও শাস্তি দিতে পারি? পিতামশাই, আপনি এই বালককে সঠিক বিচার করে তাকে মুক্তি দিয়েছেন কারাগার থেকে, এটা আমি মেনে নিলাম। তবে এই বালকের এত বড় স্পর্ধা কি করে হয় যে সে আমার দিকে তাকিয়ে আঙ্গুল তুলে আমার মুখে মুখে কথা বলে? শান্ত হও, শান্ত হও রাজকন্যা চন্দ্রমুখী। বাবা চন্দন, তুই কেন এদের মুখে মুখে কথা বলছিস? মুক্তি পেয়েছিস, চল এবার বাড়ি ফিরে চল। এই দেখ, আমি আর তোর কাকা তোর কাছে এসেছি তোকে মুক্ত করে ফিরিয়ে নিয়ে যেতে। মা, কাকা, তোমরা এসেছো, চলো, আমিও আর এখানে থাকতে চাই না। এরপর চন্দন তার মা এবং কাকাকে সঙ্গে করে রাজদরবার থেকে বেরিয়ে যায়। এটা একদমই ঠিক হলো না, মোটেই ঠিক হলো না। ওই রাখাল বালক আমার ছোট করে কথা বললো, আর তার সুযোগ আপনি করে দিয়েছেন পিতামশাই। আমি এটা কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। এরপর রাজকন্যা চন্দ্রমুখীও রেগে মেগে তার কক্ষের দিকে চলে যায়। তোরা সকলেই পড়তে এসেছিস দেখছি, কিন্তু দুজনকে দেখতে পাচ্ছি না। একটা হলো আমার ছেলে, আরেকটা হলো সুমকি। মাঝে মধ্যে এদের দুজনের কি হয় বল তো? এরা পড়াশোনা বাদ দিয়ে কোথায় যাচ্ছে?
ওরা দুজনে যেদিন পড়তে না আসে সেদিন আগে ওরা দুজনে একসঙ্গে করে ঘুরতে যায় গুরুমশাই। কি, ওরা দুজনে ঘুরতে যায় মানে? কোথায় ঘুরতে যায় ওরা দুজনে? কোথায় দেখেছিস ওদেরকে? আজ কোথায় গিয়েছে তা তো বলতে পারবো না গুরুমশাই, কিন্তু এর আগে ওদের দুজনকে আমি জঙ্গলে বসে গল্প করতে দেখেছিলাম। আমি যখন ওদেরকে দেখেছিলাম ওরা আমায় বলেছিল আমি যেন একথা আপনাকে না জানাই। তবে তুই জানালি কেন? না মানে আপনি যদি জানতে না চাইতেন তাহলে তো বলতাম না। আর শোন, একথা আমাকে জানিয়েছিস ঠিক আছে, আর কাউকে জানাবি না কিন্তু। ঠিক আছে গুরুমশাই। তাহলে আজকের মতো চল তো দেখি ওরা কোথায় কোথায় থাকে, ওদেরকে একটু খুঁজে নিয়ে আসি। চলুন গুরুমশাই, আমরা জঙ্গলে খুঁজে আসি। একদম খাঁটি দুধ হবে আমার কাছে দাদা। আজ দুদিন তো আমার কাছ থেকে নিচ্ছেন দুধ। খারাপ হয়েছে নাকি বলুন তো? অনেক আগে আমি দুধের সঙ্গে জল মেশাতাম, কিন্তু এখন সে সব ভুলেও করি না। আমি এখন ভালো হয়ে গেছি দাদা। আর না না, সে ঠিক আছে, কিন্তু তবুও তোমার থেকে কেনা দুধ আরো ওই চন্দনের থেকে নেওয়া দুধের আকাশ পাতাল তফাৎ গো। চন্দনটার যে কি হলো, দুদিন ধরে বাজারে আসছে না, কোথায় হাওয়া হয়ে গেল? না না, আমি চন্দনের বাড়ি চিনি। আমরা ওই চন্দনের কাছ থেকে দুধ দিয়ে অবাস। আমার মেয়েটা তো চন্দন থেকে কেনা দুধ খেয়ে বেঁচে আছে। চন্দনকে না পেয়ে এনার কাছ থেকে এই পাতলা দুধ কিনতে হচ্ছে। আমি বলি কি, আমি কিন্তু চন্দনের বাড়ি চিনি। চলুন আমরা একবার চন্দনের বাড়িতে গিয়ে খবর নিয়ে আসি। তাই নাকি? তার আগে বলবেন না এ কথা। চন্দনের বাড়ি চিনলে আমি তো আরো আগেই চলে যেতাম ওর বাড়ি থেকে দুধ কিনে নিয়ে আসতে। চলুন তাহলে। আরে আরে দাঁড়ান দাঁড়ান, আপনারা কোথায় চললেন? চন্দনের বাড়িতে? চন্দন তো বাড়ি থাকলে তারপর যাবেন। চন্দন তো রাজ কারাগারে বন্দি আছে। ও নাকি দুধের সঙ্গে ভেজাল মিশিয়ে রাজপ্রাসাদের সৈন্যদের কাছে বিক্রি করেছিল। তার বিনিময়ে নাকি অনেকগুলো স্বর্ণ মুদ্রা উপহার পেয়েছিল। কিন্তু সব শেষে দেখা যায় চন্দনের বিক্রি করা দুধে ভেজাল পাওয়া গেছে, যা খেয়ে রাজামশাই অসুস্থ হয়ে পড়ছে। তাই তো চন্দনকে রাজ কারাগারে বন্দি করা হয়েছে। বলছো কি গো? এসব খবর তো জানতাম না। তবে আর বলছি কি, এখন থেকে আমার কাছ থেকেই বরং আপনারা দুধ কিনুন। আমি কিন্তু ওসব ভেজাল টেজাল মিশাই না। দেখলেন তো মন্ত্রী মশাই, রাজকন্যা কিভাবে হন হন করে রেগে মেগে তার কক্ষে চলে গেল। হ্যাঁ দেখলাম তো। তুমি এখন এখানে দাঁড়িয়ে রইলে কেন লালুনা? শিগগির রাজকন্যার রাগের সময়টুকু তার পাশে থেকে তাকে একটু নিজের বশ করে নাও। রাজকন্যা চন্দ্রমুখীর যে রাগ, সে যদি আমার দিকে কিছু ছুঁড়ে মেরে আমাকে আহত করে ফেলে, তখন তখন কি হবে মন্ত্রী মশাই? আরে না না, তুমি হলে লালুনা। তোমার ছলনা দিয়েই তুমি রাজকন্যাকে ঘায়েল করে ফেলবে, এটা আমি জানি লালুনা। যাও শিগগিরই, দেরি করো না, আমি এদিকটা সামলাচ্ছি লালুনা। এরপর মন্ত্রীবধূ ললনা রাজকন্যার কক্ষের দিকে ছোটে। মহারাজ, আমার মনে হচ্ছে রাজকন্যা চন্দ্রমুখী কিন্তু ভীষণ রেগে গেছেন। আপনি ঠিকই ওই রাখাল বালককে সঠিক বিচার পাইয়ে দিয়েছেন, কিন্তু এতে করে রাজকন্যা চন্দ্রমুখীর নাক কাটা গেল যে। এবার কিন্তু রাজকন্যা চন্দ্রমুখী ভীষণ রেগে গেছেন। আমারও তো তাই মনে হচ্ছে। রাজকন্যার রাগ এবার কি করে সংবরণ করব আমি? এসব নিয়ে মোটেই চিন্তা করবেন না তো মহারাজ। রাজকন্যার রাগ হয়েছে, আবার থেমেও যাবে। রাজকন্যার রাগের কারণে একজন নিরীহ বালককে অবিচার করা মোটেও সঠিক সিদ্ধান্ত হতো না। আপনি এই রাজ্যের রাজা মশাই, নিজের রাজকন্যার আগে আপনার রাজ্যের প্রজাদের কথা চিন্তা করা আসল ধর্ম। হ্যাঁ মহারানী, তুমি একদম ঠিক কথা বলেছ। যাকে রাজকন্যার রাগটা যেন দ্রুত কমে যায়, সেদিকে একটু নজর রেখো তুমি। আমার শরীরটা এখন খারাপ লাগছে, আমি এবার কক্ষে যাই। অনেকটা ধকল খেলো এই অসুস্থ শরীরটার উপর দিয়ে। মহারাজ, এইসব নিয়ে আর চিন্তা করতে হবে না আপনাকে। ওই বালককে যখন সঠিক বিচার পাইয়ে দিয়েছেন, আর এদিকে চিন্তা করতে হবে না। আমি সব কিছু সামলে নেব, আপনি বিশ্রাম নিন। এরপর রাজামশাই রাজদরবার থেকে চলে যায় আর রানীও চলে যায়।
মহারাজকে দিয়ে যদি এটা ওটা অন্যায় ভুলভাল কাজ করানো সম্ভব হয়, এই মহারানীকে দিয়ে তার কেনি কোনাও করা সম্ভব হয় না। মহারানীকেই একটা সাহায্য করার দরকার এবার। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চন্দ্রমুখী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।